অন করে দিয়েছি, স্টার্ট রেকর্ডিং। ওকে, তো আমরা প্রথমে যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে, এটা কি চেঞ্জ হলো না? যা হয়েছে হয়েছে। সেটা প্রথম যেটা সেটা হচ্ছে যে আমাকে জারণ বিজারণ করতে হলে আগে তো বুঝতে হবে যে জারণ বা বিজারণ কাকে বলে। সেটা আমরা ছোট করে যদি বলি তাহলে জারণ হচ্ছে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায়, জারণ সংখ্যা বৃদ্ধি পাবে, সোজা কথায় বৃদ্ধি পাবে। আবার জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে ইলেকট্রন বেরিয়ে যাওয়া। তাহলে এইভাবে বলতে পারি যে ইলেকট্রন হ্রাস পাবে বা ইলেকট্রন বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। ঠিক আছে। আর বিজারণ মানে হচ্ছে জারণ সংখ্যা হ্রাস পাবে বা ইলেকট্রন যুক্ত হবে। এটা সবার কাছে আশা করি ক্লিয়ার। এটা মনে রাখতে কারো যদি সমস্যা হয় সেটা হচ্ছে যে রিডাকশন, বিজারণের ইংরেজিটা মাথায় রাখলেই সবচেয়ে ভালো বোঝা যায় যে রিডাকশন, রিডাকশন শব্দটার এমনি আক্ষরিক মানেই হচ্ছে কোনো কিছুতে হ্রাস পাওয়া, হ্রাস পাওয়া। এক্ষেত্রে রিডাকশন মানে কি? এক্ষেত্রে রিডাকশন মানে হচ্ছে কোনো একটা এলিমেন্টের জারণ স্তর হ্রাস পাওয়া। সো কোনো এলিমেন্ট, সরি, এলিমেন্টের জারণ স্তর হ্রাস পাওয়া। সো জারণ স্তর হ্রাস পাওয়া আমাকে ইলেকট্রন ঢোকাতে হবে। ঠিক তেমনি তার মানে উল্টোটা কি? রিডাকশনের উল্টোটা হচ্ছে অক্সিডেশন, জারণ তার উল্টোটা, এন্ড সো অন সো ফর্থ। কিন্তু এটা করতে গেলে আমাকে তাহলে পরের যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ জারণ স্তর? হোয়াট ইজ জারণ স্তর? এটা নিয়ে ডিটেলে এখন আমি কথা বলতে চাইছি না, ঠিক আছে? যে জারণ স্তরের ব্যাপারটা কি, এর আরেকটা ভাই আছে, তার নামটাও বলে রাখি এখানে, সেটা হচ্ছে ফর্মাল চার্জ। ঠিক আছে, দুটো একই রকম জিনিস দেখতে, কিন্তু দুটো কনসেপচুয়ালি বেশ খানিকটা আলাদা। সেটা আমরা এখন পড়ছি না, আমরা যেটুকু দরকার সেটুকুই পড়ছি। সেটা হচ্ছে জারণ স্তর বা অক্সিডেশন স্টেট। এবার আমি ক্যালকুলেট করব কি করে? আচ্ছা, ছোট করে যদি বলি যে জারণ স্তর ব্যাপারটা কি, জারণ স্তর ব্যাপারটা হচ্ছে আমার কোনো একটা মলিকুলে, একটা মলিকুলেতে একাধিক অ্যাটম থাকতে পারে। এই লেটস এরকম একটা মলিকুল আছে, জল। জল হচ্ছে এরকম, ঠিক আছে? তো একটা মলিকুলে একাধিক অ্যাটম রয়েছে, যেমন এই একটা অ্যাটম রয়েছে, এই একটা অ্যাটম রয়েছে, এই একটা অ্যাটম রয়েছে। এবার আমি যদি সমযোজী বন্ধনের কথা চিন্তা করি তাহলে সমযোজী বন্ধন বলে যে আমাকে যে এই অক্সিজেন একটা ইলেকট্রন দিয়েছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে, দিয়ে এই বন্ডটা তৈরি হয়েছে, এন্ড সেম অ্যাজ এখানেও। এবার আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, সেই সমযোজী বন্ধন 9 ফাইনে বোধহয় প্রথম থাকে না 10-এ থাকে, তখন থেকে পড়ে আসছি যে সমযোজী বন্ধনের ক্ষেত্রে এই দুটো ইলেকট্রনই সমানভাবে দুজনের মধ্যে ডিস্ট্রিবিউটেড হবে। অর্থাৎ এই দুটো ইলেকট্রনকে হাইড্রোজেনও ব্যবহার করবে, ব্যবহার করে বলবে দেখো আমার অষ্টক পূর্ণ হয়ে গেছে, যদিও হাইড্রোজেনে অষ্টক পূর্ণ হয় না, বাট অক্সিজেন বা অন্যান্য ক্ষেত্রে তারা বলবে আমার অক্সিজেন হয়েছে, ও বলবে অক্সিজেন হয়েছে। এই হচ্ছে সমযোজী বন্ধনের কনসেপ্ট। কিন্তু দুঃখের বিষয় বা আনন্দের বিষয় যাই হোক না কেন, সেটা হচ্ছে যে পিওর সমযোজী বন্ধন হয় না, ঠিক আছে? ঠিক যেমন পিওর আয়নিক বন্ধনও হয় না। যাই হোক, তো মোদ্দা কথা হচ্ছে যে কোনো একটা মলিকিউলে, কোনো একটা অণুতে, কোনো একটা পার্টিকুলার সেন্টারের অ্যারাউন্ডে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনটা কিরকম, এটাই হচ্ছে জারণ স্তর। অর্থাৎ আমি যদি এখানে টার্গেট করি, লেটসে আমার টার্গেটের অ্যাটমটা হচ্ছে অক্সিজেন, তাহলে আইডিয়ালি আমি বুঝতে পারছি যে অক্সিজেন এখানে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা সমান ডিস্ট্রিবিউট হওয়ার কথা ছিল, তাই না? কোথাও কোনো আলাদা করে চার্জ তৈরি হওয়ার কথা ছিল না, ঠিক আছে? বাট ডিউ টু সাম রিজন, সেই রিজনটাও আমি এখন বলছি না, দেখা যায় যে চার্জ সেপারেশন হয়, পোলারিটি ক্রিয়েট হয়, কোথাও কোথাও মাইনাসের আধিক্য বেড়ে যায়। মাইনাসের আধিক্য বাড়ছে মানে ইলেকট্রনটা প্রিডমিনেন্টলি ওইদিকে শিফট করে গেছে, আর যে দিক থেকে শিফট করেছে সেদিকটা একটা রেসিডুয়াল পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। তো এই যে কোনো একটা মলিকুলের ভিতরে কোনো একটা পার্টিকুলার সেন্টারের অ্যারাউন্ডে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন কিরকম, এটাই আমাকে বলে দেয় জারণ স্তর। অ্যাকুরেটলি বলে কি না? উত্তর হচ্ছে অ্যাকুরেটলি বলে না। জারণ স্তর প্রায় 150 বছরের পুরনো কনসেপ্ট, কি তারও বেশি, 1800
মাঝামাঝি সময়ের কনসেপ্ট, সেই সময়ের ওইভাবেই আর কি। ফলে জারণ স্তর আসলে একটা অ্যাপ্রক্সিমেশন। অ্যাপ্রক্সিমেশন ব্যাপারটা আশা করি খানিকটা পরিচিত। অ্যাপ্রক্সিমেশন এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে অক্সিজেনের আশেপাশে অ্যাকচুয়ালি ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনটা কিরকম সেটা আমি জানতে পারছি না, এবং সেটা জানাটা দরকারি, না হলে আমি বলতেই পারবো না যে জলের অক্সিজেন সেন্টারটা কেমিক্যাল রিয়াকশনে কিভাবে বিহেভ করবে। সে কি একটা বেসিক সেন্টার হবে না অ্যাসিডিক সেন্টার হবে না কি হবে কিচ্ছু বলতে পারবো না। ফলে কেমিস্ট্রি নিয়ে কাজ করার জন্য কোনো একটা মলিকুলের কোনো একটা পার্টিকুলার সেন্টারের অ্যারাউন্ডে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনটা কিরকম এটা আমাকে জানতে হয়। কিন্তু এক্স্যাক্টলি জানার পদ্ধতি আমরা অনেক পরে আবিষ্কার করেছি, যেটা এখন আমরা করি, যেটাকে আমরা ধর ডিএফটি টাইপের জিনিসপত্র দিয়ে আমরা করি, ডেনসিটি ফাংশন থিওরি। সেটা দিয়ে একদম কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন করে বোঝা যায় যে ডিস্ট্রিবিউশনটা কোন একটা সেন্টারে অ্যারাউন্ডে কত আছে, একদম অ্যাকুরেটলি পাওয়া যায়। কিন্তু জারণ স্তর হচ্ছে ওই অ্যাকুরেট জিনিসটারই একটা ইনঅ্যাকুরেট অ্যাপ্রক্সিমেশন, যে অ্যাপ্রক্সিমেশনটা আমার দরকার সহজে কাজ চালানোর জন্য। ঠিক আছে, যেমন আমরা কোন একটা অঙ্কের রেজাল্ট ক্যালকুলেটরে করে টোরে উত্তর এলো 98.782341 এন্ড সো অন সো ফোর্থ। তো আমরা কি পরীক্ষায় রিপোর্ট করার সময় গোটা 16টা ডিজিট লিখি বসে বসে? না, লিখি না, আমরা ম্যাক্সিমাম দুটো কি তিনটে ডিজিট লিখবো, লিখে মানে দশমিকের পর 2-3টে ডিজিট লিখবো। সেটা অ্যাপ্রক্সিমেশন, বাট আমরা যে অ্যারাউন্ডে কাজ করছি সেই অ্যারাউন্ডে কাজ চলে যায়। মানে আমি ফিজিক্সে বসে যদি একটা বাসের গতিবেগ নির্ণয় করতে হয় বা ট্রেনের গতিবেগ, আমার উত্তর এসছে 98.782340 হোয়াট এভার কিলোমিটার পার আওয়ার। সেটা যদি কেউ লেখে 98.782, ইভেন 98.7 বা 8 এইটুকু যদি লেখে, তাহলেও খুব কিছু যায় আসে না। তো ঠিক তেমনি যার আমরা যে মৌলগুলোর জারণ স্তর জানি, যেমন অক্সিজেন, সেগুলো কি পুরোপুরি অ্যাকুরেট নয়? না না, আমি দুটো প্রশ্ন, এক হচ্ছে যে জারণ স্তর জানা না জানার পরে প্রশ্নটায় পরে আসছি। আমি আগে বলছি যে জারণ স্তর কনসেপ্টটাই অ্যাকুরেট নয়, কারণ জারণ স্তর দিয়ে আমি কি করতে চাইছি, কেন জারণ স্তরের কনসেপ্টটা আছে, তার কারণ হচ্ছে যে আমি কোনো একটা মলিকুলের কোনো একটা পার্টিকুলার সেন্টারে ইলেকট্রনের ডেনসিটি জানতে চাইছি। হ্যাঁ, যে ওই জায়গাটা কি ইলেকট্রন রিচ নাকি ইলেকট্রন পুয়ার। ঠিক আছে, এইবার এইটা জানার জন্য সবচেয়ে বেস্ট মেথড কি আজকের দিনে দাঁড়িয়ে? আমি একটা ডিএফটি করব, বা আমি একটা আদার্স কিছু কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন আছে এই ধরনের কিছু করব, ও আমাকে একদম অরবিটাল পিকচারটাই দিয়ে দেবে। ঠিক আছে, যদি আমি তারপরে সেই অঙ্কটাকে নিয়ে গ্রাফে প্লট করি, একদম বলে দেবে যে এইখানে কতটা পরিমাণ ইলেকট্রনের প্রবাবিলিটি আছে বলে দেবে। এইবার কিন্তু আজ থেকে 200 বছর আগে সেটা ছিল না, কিন্তু কেমিস্ট্রির বয়স প্রায় 200 বছর। ঠিক আছে, কেমিস্ট্রি 200 বছর ধরে মানুষ কেমিস্ট্রি নিয়ে কাজ করছে মোটামুটি। তো তখনও মানুষ রিয়াকশন করতো, বিশেষ করে 19 শতকের শেষের ভাগটায়, অর্থাৎ 1890-80 ওইরকম সময় তো কেমিস্ট্রি নিয়ে লোকে কাজ করছে, এটা সঙ্গে ওটা রিয়াকশন করছে, এই করছে সেই করছে। সেই করতো কি করে? করতো ওইভাবেই যে তারা একটা ভেগ বাট ইউজফুল কনসেপ্ট বের করেছিল, যেটা হচ্ছে জারণ স্তর এবং ফর্মাল চার্জ দুটোই একই মুদ্রার এপিটোপিট, যেটা দিয়ে খানিকটা মানে ইট ইজ কাইন্ড অফ লাইক দ্যাট। ওই যে বললাম যে আমি যদি জলের ডিএফটি করি, তাহলে অক্সিজেনের মাথায় আমি সামথিং নেগেটিভ চার্জই পাবো। আমি জারণ সংখ্যা দিয়ে সেই এক্সাক্ট ভ্যালুটা পাচ্ছি না, আমি জারণ সংখ্যা দিয়ে বলে দেবো যে এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। ফলে আমার যদি মাইনাস প্লাস এবং কতটা মাইনাস আছে এটা দিয়ে কাজ চলে যায়। হয়তো ডিএফটি করে দেখলাম এটার ভ্যালুটা -1.78 লেটস সে। ঠিক আছে, অর্থাৎ এখানে মানে -2টা যে পেলাম, এর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা আমরা -2 ধরছি, কিন্তু কারেক্ট ভ্যালু হচ্ছে না, হ্যাঁ অ্যাপ্রক্সিমেট মাইনাস ভ্যালু ধরছি, কারেক্ট ভ্যালুটা অন্য কিছু হবে, মানে -1.78 মানে ধরে হতে পারে। হ্যাঁ হ্যাঁ হতে পারে -1.78 মানে কি, যে -2 মানে হচ্ছে ওখানে দুটো ইলেকট্রন ওখানে এসে বসে আছে, আর -1.78 মানে দুটো নয়, দুটোর থেকে একটু কম। এবার তুই তাহলে কি ইলেকট্রনকে আমি ভাঙছি? না। হ্যাঁ হ্যাঁ, কি বেশি? আমি ইলেকট্রনকে ভাঙছি না, কিন্তু ইলেকট্রন যেহেতু ওয়েভ নেচার আছে, ফলে ইলেকট্রনকে আমরা প্রবাবিলিটি রেসপেক্টে বলি, সম্ভাবনা রেসপেক্টে, যে ওইখানে একটা ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, তো -2 বলছিস মানে একদম ওখানে আমি দুটো ইলেকট্রন আছেই, কিন্তু অ্যাকচুয়ালি ডিএফটি করলে দেখা যাবে না আমার ডেনসিটিটা ওরকম নয়। এবং তারপরেও বড় প্রশ্ন আসে যে আচ্ছা অক্সিজেন থেকে এইখানে ইলেকট্রন ডেনসিটি কত, আর অ্যাপসিনে একদম কাছে ইলেকট্রন ডেনসিটি কত, এরকম নানা রকম জটিল জটিল প্রশ্ন আসবে। মোদ্দা কথা হচ্ছে যে কোনো একটা মলিকুলের ভেতরে কোনো একটা অক্সিজেনের দুপাশে হাইড্রোজেন রয়েছে, তাহলে কি ডেনসিটি সেম হবে? হ্যাঁ
তার কোনো এক পাশে যদি তার ডেন্সিটিটা সেটা বেশি ডিপেন্ড হয়। করে দুটো হাইড্রোজেনের কেমিক্যাল এনভায়রনমেন্ট সেম কিনা। এক্ষেত্রে সেম। এক্ষেত্রে এই হাইড্রোজেনটার ইলেকট্রন ডেন্সিটি যা হবে এই হাইড্রোজেনটারও সেম হবে, যেহেতু এই দুটো হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন। ঠিক আছে, যাকে আমরা ওই জটিলতার মধ্যে না যাই আজকে পরীক্ষার আগে। সেটা হচ্ছে যে মোদ্দা কথা, কোনো একটা মলিকুলে কোনো একটা পার্টিকুলার সেন্টারে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনটা কিরকম আছে সেটা জানার একটা ভেগ বাট ইউজফুল উপায় হচ্ছে জারণ স্তর। জারণ স্তর তুই খাতায় কলমে যদি বের করতে পারিস ঝপ করে বের করে দিতে পারবি, স্ট্রাকচার জানলেই জারণ স্তর বের করে দিতে পারবি। সেখানে যদি অ্যাকচুয়ালি তুই বের করতে পারি, ডিএফটি করা মানে হচ্ছে অনেক ঝামেলা। ঠিক আছে, বড় বড় মেশিন কম্পিউটারে প্রোগ্রাম চালাতে হবে, এই করতে হবে করতে হবে, অনেক ঝামেলা। ঠিক আছে, সো দিস ইজ ইট। জারণ স্তর এই জন্য দরকারি। এবার কথা হচ্ছে যে আমি জারণ স্তর জানবো কি করে। এবার তুই যেটা আরেকটা কথা বললি সেটা হচ্ছে যে আমরা যে ফিক্স জারণ স্তরগুলো পাই সেই জারণ স্তরগুলো কি ঠিক না ভুল। দুটো জিনিস, কিন্তু আমি জারণ স্তরকে ভেগ বললাম, এটা বুঝতে পেরেছিস তো? যে হ্যাঁ, তারপর আমরা অনেক সময় পাই যে একটা ভ্যালুকে আমরা ফিক্স ধরে নিয়েছি, যেমন আমরা যে ক্ষারীয় মৃত্তিকা মৌল ধরো, সেক্ষেত্রে আমরা তাকে +1 ধরছি, ফ্লুরিনের ক্ষেত্রে -1 ধরছি, আমাদের বলা যায় এটা স্ট্যান্ডার্ড। তারপরে হচ্ছে যারা স্ট্যান্ডার্ড না, এটাকে বলা ভালো স্ট্যান্ডার্ড নয়, কি বলি, এটা হচ্ছে যে মোস্ট কমন বলা যেতে পারে, কমন অক্সিডেশন স্টেট। ঠিক আছে, আচ্ছা, তারপরে কিন্তু যাদের হচ্ছে ভ্যারিয়েশন দেখা যায়, যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে অনেক দেখা যায় ভ্যারিয়েশন। মানে এই ভ্যারিয়েশনটা আমি কখন বুঝবো যে এই মৌলের ক্ষেত্রে আমি ভ্যারিয়েশনটা দেখতে পাবো? কখন বুঝবি? প্রথম কথা হচ্ছে এই কমন অক্সিডেশন স্টেট ব্যবহার করাটা ঠিক নয়। মানে অক্সিডেশন স্টেট ডিপেন্ড করে কোনো একটা পার্টিকুলার মলিকুলের উপর। ঠিক আছে, কোনো একটা এলিমেন্টের ওপর নয়। হ্যাঁ, এটা হতেই পারে না কোনো একটা, মানে লেটস সে তুই যদি বলিস যে অক্সিজেনের কমন অক্সিডেশন স্টেট তুই বলবি -2, তাই তো? -2। এবার যদি আমি বলি ধর হাইড্রোজেন পার অক্সাইড, এখানে অক্সিজেনের অক্সিডেশন স্টেট -1। ঠিক আছে, -1। তো এটা ভুল, মানে আখেরে ভুল কনসেপ্ট যে কোন একটা এলিমেন্টের কিছু ক্ষেত্রেও হলো, অক্সোনিয়ামের ক্ষেত্রেও একটা জানি আমি, অক্সোনিয়ামের ক্ষেত্রে। আচ্ছা, আলাদা। আমি ওটাই বলছি যে এই কনসেপ্টটাই ভুল, যে কোনো ফিক্সড কি বলো না, কোন একটা ফিক্সড অক্সিডেশন স্টেট আছে কারো কারো না। ওই জন্য ওরা বলার চেষ্টা করে, প্রথমে ভুলটা শেখায় যে ফিক্সড অক্সিডেশন স্টেট আছে, তারপরে বলে না 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 কিছু এক্সেপশন আছে। এবং এটা করতে গিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা ধারণা তৈরি হয় কেমিস্ট্রি বোধহয় গোটাটাই এক্সেপশন বলে কিছু হয় না। ইফ দেয়ার ইজ এক্সেপশন ইউ আর ডুইং সামথিং রং। যদি কোথাও ব্যতিক্রম থেকে থাকে তার মানে তুমি যে নিয়মটাকে বানিয়েছো সেই নিয়মটার মধ্যে ঝোল আছে। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো বেসিক্যালি কমন অক্সিডেশন স্টেট কেউ ব্যবহার করতেই পারে, বাট ইট ডাজন্ট ম্যাটার। অক্সিজেন -2 হতে পারে, -1 হতে পারে, 0 হয় অক্সিজেন, যেটা গ্যাস সেখানে অক্সিজেন 0। এবার যদি আমাকে বলতে হয় যে অক্সিজেনের পৃথিবীতে যত কম্পাউন্ড আছে সব কম্পাউন্ডের মধ্যে অক্সিজেনের মোস্ট কমন অক্সিডেশন স্টেট কত না -2। ঠিক আছে, -2 এই অবধি ঠিক আছে। এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে মোস্ট কমন মানে হ্যাঁ ঠিক আছে, ওটা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট থিওরিটিক্যালি হোয়াটএভার করে দেখা গেছে যে অক্সিজেনের হচ্ছে -2। এমনিও তুই বুঝতে পারবি যে অক্সিজেন -2 তে আছে মানে হচ্ছে ও দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে বসে আছে, তার মানে ওর অষ্টকটা পূর্ণ হয়ে আছে, একদম ফুলফিল কনফিগারেশন। সো অক্সিজেন চাইবে -2 হতে, কিন্তু অক্সিজেন কি -1 হতে পারবে না? হ্যাঁ পারবে, তুমি যদি ঠিকঠাক কন্ডিশন সেট করো তাহলে পারবে। তোরা তো পড়িস ছোটবেলায় যে নিষ্ক্রিয় মৌলের যে গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন এন্ড অল দ্যাট, এরা কারোর সাথে বিক্রিয়া করে না। হ্যাঁ, তাহলে জেনন টেট্রা অক্সাইড করতে গেলো, জেনন টেট্রাফ্লুরাইড করতে গেলো, ঠিক আছে, করে না, আবার বলে তো করে। XeF4, XeF2 এরকম প্রচুর কম্পাউন্ড আছে। ঠিক আছে, ফলে ইট ইজ অল অ্যাবাউট কন্ডিশন। ঠিক আছে, কোন কন্ডিশনে তুই প্লেস করছিস তার উপর ডিপেন্ড করে জিনিসপত্র ঘটে। হ্যাঁ, কিছু কিছু জিনিস থাকে যেটা একদম এক্সট্রিমলি, যেমন ধর পিরিয়ডিক টেবিলে কিছু এলিমেন্ট আবিষ্কৃত, কিছু এলিমেন্ট অনাবিষ্কৃত, খুবই কম, আস্তে আস্তে দিনে কমছে ওটা। কিন্তু তুই যদি আজকে একটা পিরিয়ডিক টেবিল নিস ছবি, তাহলে দেখবি ওখানে 118টা এলিমেন্টের জন্য জায়গা করে দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এর বাইরে কি এলিমেন্ট পাওয়া সম্ভব নাকি সম্ভব নয়?
ঠিক আছে? বলেছিল আরো কি উত্তর সম্ভব, হবে তোদের? কিন্তু তাহলে তুমি বলেছিলে এটা আরো সম্ভব। আরো সম্ভব, তাহলে কিন্তু যদি আরো সম্ভবই হয়, আবিষ্কৃত কত দূর হয়নি, অব্দি সম্ভব? হয়তো আবিষ্কৃত হয়নি, কিন্তু পরে যে আবিষ্কৃত হবে না এর কোনো মানে নেই। ঠিক আছে, বুঝলাম, কিন্তু সেটা কত অব্দি? মানে লাইক নাম্বারস, স্বাভাবিক নাম্বার যেটা 1 2 3 4 5 6, এর যেমন কোনো ইয়ত্তা নেই, এক মানে ইনফিনিটি অব্দি চলছে, তাহলে তোর নাম্বার অফ এলিমেন্ট এটাও কি ইনফিনিটি অব্দি চলতে পারে? যে আমি পারমাণবিক ক্রমাঙ্ক 118 অব্দি পেয়েছি, 19 20 22 23 24 27 100 200 500 এই অব্দি হতে পারে, নাকি এর কোনো বলা আপার যায় না, লিমিট আছে? হুম, না কোনো লিমিট নেই, তো বলা যায় না, এখন তো ঠিক করে বলা যায় না যে আছে, লিমিট পরবর্তীকালে আছে, হবে কি হবে লিমিট না। আছে, তোদের লেভেলে জানার কথা নয়, যদি না কেউ বলে দেয়। লিমিট আছে, 137-এর পর পাওয়া সম্ভব নয় আপাতত আমাদের, মানে 137-এর পর যদি আমরা আরো একটা পাই, তাহলে আমাদের বর্তমান যে কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং অফ ফিজিক্স এন্ড অল দ্যাট আছে আর কি, ম্যাথমেটিক্স, হুম। সেই সবগুলোকে আরেকবার রিডিফাইন করতে হবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, আম, হ্যাঁ হ্যাঁ, 137-এর পরে কেন পড়ে? কেন পাওয়া যায় না? হুম। ফাইন মানে স্ট্রাকচার কনস্ট্যান্ট বলে একটা 137টাতে, না না, তুমি 137টাতেই কেন ধরবে? হ্যাঁ, তার কারণটা হচ্ছে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট বলে একটা ব্যাপার আছে, যেই ব্যাপারটা, যে ইকুয়েশনটা থেকে বোঝা যায় যে যদি 137-এর বেশি পারমাণবিক ক্রমাঙ্ক সম্পন্ন কোনো এলিমেন্ট পাওয়া যায়, তাহলে তার 1s অরবিটালে যে ইলেকট্রনটা ঘুরবে তার স্পিডটা আলোর গতিবেগের থেকে বেশি হতে হবে, হুইচ ইজ নট পসিবল ইন আওয়ার কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? আর বোঝা গেল? 137-এর নিচে হলে আলোর গতিবেগের থেকে সামান্য কম থাকবে। হ্যাঁ, কম থাকবে, মানে আমাদের ফিজিক্সের এখনকার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগের থেকে বেশি কোনো বস্তু যার ভর আছে সে শূন্য মাধ্যমে আলোর গতিবেগের থেকে বেশিতে ছুটতে পারে না। এখন ইলেকট্রনের ভর আছে, আবার ইলেকট্রন আলোর গতিবেগের থেকে বেশি গতি ছুটছে, তার মানে এখানে কন্ট্রাডিকশন আছে। সো 160, বর্তমান আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী 137 অব্দি পাওয়া যায়, ঠিক আছে? ঠিক তেমনি অক্সিডেশন স্টেটের ক্ষেত্রে, যে কন্ডিশন ভ্যারি করলে পরে তুমি অক্সিডেশন স্টেট চেঞ্জ করতে পারো, বাট there will be some cases, there will be একটা লিমিটেশন থাকবে, যেমন +8 অক্সিডেশন স্টেট দেখা যায় না, +7 +8 যদিও বা করা যায়, +8 এর বেশি কখনোই করা যাবে না। সো +8 হচ্ছে একটা লিমিট বলতে পারি স্পিড, ঠিক আছে? কেন ভাববি বাড়িতে বসে? হ্যাঁ হ্যাঁ, কার দেখা যাবে? +8 কিছু খুব এক্সপেরিমেন্টাল কিছু কন্ডিশনে অসমিয়াম টসমিয়াম দেখায়, ঠিক আছে? খুবই রিয়ার, কিন্তু যাই হোক। তো এইবার ওএস ওএস ওএস, হ্যাঁ। তো এইবার আমরা যদি আসি যে তাহলে কমন অক্সিডেশন স্টেটের কনসেপ্টটা খুব একটা ভালো কনসেপ্ট নয়, তাহলে আমি কি করে বের করবো? তো বের করার ক্ষেত্রে আমি যেটা বলি, যেটা আমার মুখ থেকে অনেকবারই শুনেছি, যে অক্সিডেশন স্টেট মেথডের ক্ষেত্রে, অক্সিডেশন স্টেট বের করার ক্ষেত্রে আর কি, ডিটারমিনেশন এর দুটো মেথড আছে। একটাকে বলি আমি চিলড্রেন্স মেথড, আর আরেকটা হচ্ছে লেজেন্ডস মেথড, ঠিক আছে? মজা করে আমার নাম দাও। আচ্ছা, চিলড্রেন্স মেথডটা তোদের বইতে থাকে, হুম, আমি জানি না এখনো লেজেন্ডস মেথডে আসতে পেরেছি কিনা। হ্যাঁ, আসলে ভালো, কোনো বই যদি এসে থাকে। চিলড্রেন্স মেথডটা হচ্ছে বেসিক্যালি যেটা তোরা করিস, যে ধর আমাকে MnO4 মাইনাসের বের করতে হবে, তাহলে আমি কি করব, সিম্পলি এটাকে এক্স ধরবো, আর অক্সিজেনের মোস্ট কমন অক্সিডেশন স্টেটটা নেবো, হুইচ ইজ -2, তাহলে আমি লিখবো এক্স প্লাস -2 মাল্টিপ্লাইড বাই 4টে অক্সিজেন আছে, এবং ওভারঅল জিনিসটার একটা -1 চার্জ আছে, সেটা আমাকে x +7 দেবে। হ্যাঁ হ্যাঁ, তো এগুলোই আছে। হ্যাঁ, বইতে এগুলোই থাকে সাধারণত। এইবার হাসে কোথায়? ধর হাইড্রোজেন পার অক্সাইডের ওইভাবে যদি আমি বলি হাইড্রোজেন অক্সিজেনটা বের করতে হবে, তুই কি করবি? টুয়াইস এক্স, সরি হবে না কেন, টুয়াইস এক্স প্লাস দুটো হাইড্রোজেনের জন্য হাইড্রোজেনের মোস্ট কমন অক্সিডেশন স্টেট +1, এবং ওভারঅল মলিকুলটার কোনো চার্জ নেই, তাহলে 0, গিভ মি x = -1, ঠিক আছে? খুব আনন্দে থাকলাম। এরপরেই তাদের সেটা হচ্ছে এইটা CrO5, এসে বলে এই ক্রোমিয়ামেরটা বের করো, তুই সুন্দর বের করতে বসলি, x প্লাস অফ -2 মাল্টিপ্লাইড বাই 5, ওভারঅলটার কোনো চার্জ নেই, ইকুয়াল টু 0, x = +10, ব্যাস খতম, টাটা বাই বাই। এটা হয় না, ঠিক আছে? তার মানে মেথডটার মধ্যে একটু ঝোল আছে।
হ্যাঁ, তো বেসিক্যালি তোদেরকে যেটা বলার চেষ্টা করা হয় যে না দেখো এইটা হচ্ছে নিয়ম, আর এইটা হচ্ছে না খুবই দুষ্টু একটা মলিকুল এক্সেপশন, না এরকম কোনো মানে নেই, ঠিক আছে? তোমার নিয়মের মধ্যেই গন্ডগোল আছে। বেসিক্যালি তোদের যে নিয়মটা শেখানো হয়, এই নিয়মটাকে বলা হয় অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন বা গড়। অ্যাভারেজ, হ্যাঁ, অর্থাৎ এখানে তুই কোন একটা মলিকুলে যতগুলো সেম মলিকুল রয়েছে, কি বলার নাম, অ্যাটম রয়েছে, তুই সবার আহ, একটা গড় বের করছিস, ঠিক আছে? যেমন এখানে ধর, দেখ এটা সুন্দর করে এক্সপ্লেন করে দিয়ে চলে যায় লোকে, কিন্তু এটা বলে না যে সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায় ছিল। গড় এইখানে কি হচ্ছে যে এখানে 5টা অক্সিজেন আছে, দেখ এই 5টা অক্সিজেন আছে, তাহলে এই মলিকুলটার 5টা অক্সিজেনের 5 রকম অক্সিডেশন স্টেট হতেই পারে, ঠিক আছে? 5 এই রকম? মেথডটা তোকে গড় অক্সিডেশন স্টেট দেয়, ঠিক আছে? 5 রকম হতে পারে কিভাবে? বলছি সেটা দ্বারা অক্সিডেশন স্টেট দেবে, হ্যাঁ, গড় অক্সিডেশন স্টেট দেবে। এই গড় অক্সিডেশন স্টেট পুরোপুরি ঠিক নয়, তার কারণ হচ্ছে যে আলটিমেটলি তোর কি বলবো, প্রত্যেকটায় ওরকম সেম জিনিস নেই, ঠিক আছে? তো এই গড় অক্সিডেশন স্টেট থেকে বেরোনোর জন্য কি করবে, কেন কখন এই প্রবলেমটা হয়? তখনই প্রবলেমটা হয় যখন একই মলিকুলে একই অ্যাটম বা একই এলিমেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে এক্সিস্ট করে, ঠিক আছে? প্রবলেমটা হয় সেইখানে। হ্যাঁ, আরেকবার বলো এটা। যেমন একই? CrO5 এর ক্ষেত্রে তোরা জানিস যে স্ট্রাকচারটা হচ্ছে এরকম বাটারফ্লাই লাইক, তাই তো? আচ্ছা, আচ্ছা, এরকম এইখানে দু ধরনের অক্সিজেন এক্সিস্ট করে, একটা হচ্ছে এই 4টে, আর একটা হচ্ছে এই ভদ্রলোক। তুই যখন অক্সিজেনের -2 ধরছিস, তখন তুই ধরেই নিচ্ছিস 5টা অক্সিজেনেরই গড় হচ্ছে -2, হুইচ ইজ নট ট্রু হেয়ার। তাহলে কত বের করছি আমরা লেজেন্ডস মেথডে, ঠিক আছে? তাহলে কোন একটা পার্টিকুলার সেন্টারে আমরা কি করে বের করব লেজেন্ডস পিডিএফটা পাঠিয়ে মেথড? দেবে তো? হ্যাঁ, পিডিএফটা পাঠিয়ে দেবে তো? লিখছি না দাদা। পিডিএফ, হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। যাই হোক, লেজেন্ডস মেথডটা কি? সিম্পল। দু ধরনের কেমিক্যাল বন্ড হয়, আমি আয়নীয় বা সমযোজীর রেসপেক্টে বলছি না, আমি বলছি যে কোনো একটা কেমিক্যাল বন্ধন বা রাসায়নিক বন্ধন, সেটাকে দুভাগে ভাগ করা যেতে পারে নিউক্লিয়াসের রেসপেক্টে, এ টাইপ আর বি টাইপ, ঠিক আছে? এ টাইপ মানে হচ্ছে একটা কেমিক্যাল বন্ডের যেটা দুটো একই এলিমেন্টের মধ্যে হয়েছে, লাইক হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেন অক্সিজেন, অল দ্যাট, ঠিক আছে? সো সেই ধরনের বন্ডনকে কি বলা হয়? এটাকে বলা হয় হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক বন্ড, ঠিক আছে? মানে বন্ড মানে ডাইঅ্যাটমিক, ওটা লিখতে হয় না, তাও লিখলাম আর হোমোনিউক্লিয়ার কেন, কারণ দুপাশের নিউক্লিয়াস দুটো একই। সমান। আর একে বলা হয় হেটারোনিউক্লিয়ার বন্ড। এইবার অক্সিডেশন স্টেট কি অ্যাপ্রক্সিমেট করে? ও অ্যাপ্রক্সিমেট করে যে এই যে তুমি বলছিলে না সমযোজী বন্ধন, এই সমযোজী বন্ধন হলে পরে তো এই এ বি বা নিদার এর মধ্যে যদি সমযোজী বন্ধন হয়, তাহলে এইখানে যে ইলেকট্রন ডেন্সিটিটা আছে এটা দুজনের মধ্যে ইকুয়ালি শেয়ার হবে, অর্থাৎ এই ইলেকট্রন ডেন্সিটিটা এই মাঝখানটাতেই থাকবে, অ্যাজ ইফ আমরা যদি একটুখানি ভেগলি বুঝতে চাই, মাঝখানেই থাকবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেটা হয় না বাস্তবে, ঠিক আছে? একমাত্র কিছু হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলার ক্ষেত্রে এটা হতে পারে, লাইক হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, এদের ক্ষেত্রে হতে পারে, আদারওয়াইজ এটা হয় না। কেন হয় না? কারণ দেয়ার ইজ আ সামথিং কল্ড ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। সেটা কি? Polarization. ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে কোনো একটা অ্যাটমের একজোড়া সমযোজী বন্ধনে থাকা ইলেকট্রনকে বা একটা সমযোজী ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার যে প্রবণতা। তাহলে কোনো একটি এলিমেন্টের, ঠিক লিখলাম, ঠিক লিখেছি অর্ধেক, এলিমেন্টের একটি সমযোজী
ইলেকট্রন জোড়কে, ইলেকট্রন জোড় দুটো ইলেকট্রন যেমন এখানে আছে, যে কোনো বন্ডিং তৈরি হয় দুটো ইলেকট্রন দিয়ে, একটি সমযোজী ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার প্রবণতা, নিজের দিকে টানার প্রবণতা। এটা কি, কেন, কোদ্দিয়ে আসে, সে পিরিয়ডিক টেবিলে আমরা পড়েছি বা পড়িনি, হোয়াটএভার, এখন দেখে কাজ নেই। মোটামুটি পিরিয়ডিক টেবিলের ট্রেন্ডটা হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে গেলে পরে তো ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়, আর ওপর থেকে নিচে গেলে পরে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ হয়। ঠিক আছে, ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভ ডিক্রিজ করে। তো বেসিক্যালি এবার চিন্তা করে দেখি যে যদি একটা হোমোনিউক্লিয়ার বন্ড হয়, তাহলে এর যে দুটো ইলেকট্রন আছে এখানে দুজনেরই, মানে দুপাশেই তো এ আছে, তাহলে দুজনেরই ইলেকট্রোনেগেটিভিটি সেম, মানে দুটো হাইড্রোজেন নিউক্লিয়াসের নিশ্চয়ই ইলেকট্রোনেগেটিভিটি আলাদা হবে না, বা দুটো অক্সিজেন নিউক্লিয়াসের নিশ্চয়ই ইলেকট্রোনেগেটিভিটি আলাদা হবে না। ফলে এই যে দুজনেরই ইলেকট্রোনেগেটিভিটি সেম, ফলে এও যত জোরে ইলেকট্রনটাকে টানছে, জোর ফোর বলা ঠিক নয়, এগুলো ঠিকঠাক কথা না, কিন্তু আমি বোঝানোর জন্য খানিকটা বলছি, ঠিক আছে, যে এর এই ইলেকট্রনটাকে নিজের দিকে টানার ক্ষমতা বা টেন্ডেন্সি যতটা, এরও সেম, ফলে আলটিমেটলি ইলেকট্রনটা কোথাও যাবে না। ঠিক আছে, সো এই পার্টিকুলার ক্ষেত্রে ইলেকট্রনটার কোনো সেপারেশন হবে? সেপারেশন মানে কেউ একদিকে টানতে দেবে বলছো? হ্যাঁ, কোনো পোল ক্রিয়েট হবে? না, পোল পোল ক্রিয়েট বা হবে না, ডাইপোল কারণ যাই এটা বলিস না, হবে না, হবে না, তাই। কিন্তু এটাই যদি এরকম কিছু একটা হতো, তখন যখনই তুই দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস নিচ্ছিস, বাই ডিফল্ট কাই এ, মানে তড়িৎ ঋণাত্মকতাকে এই কাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, কাই এ আর কাই বি এর মধ্যে কাউকে একজনকে বড় হতে হবে, তাই না? হয় বি বড়, নয় কাই এ বড়, কেউ একজন বড়। এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটি হয় এর ইলেকট্রোনেগেটিভিটি বড় হবে, বি এর বড় হবে। যার ইলেকট্রোনেগেটিভিটি বড় হবে সেই ইলেকট্রন ডেন্সিটিটাকে নিজের দিকে টানতে বা সক্ষম হবে, তাই না? হ্যাঁ, তাহলে কি হবে, লেটস সে এ এর কম বি এর বেশি লিখেছি, তাহলে ইলেকট্রন ডেন্সিটিটা অ্যাজ ইফ এরকম হয়ে যাবে। ঠিক আছে, তার মানে বি এর মাথায় একটা ডেল্টা পজিটিভ চার্জ তৈরি, সরি ডেল্টা নেগেটিভ চার্জ তৈরি হবে, আর এর মাথায় একটা ডেল্টা পজিটিভ চার্জ তৈরি হবে। অ্যাকচুয়ালি তাই হয়, মানে ডেল্টা হয়, কিন্তু আমরা অক্সিডেশন স্টেটে এটাকেই অ্যাপ্রক্সিমেট করে নিই যে ডেল্টা ফেল্টা বাদ দাও, যা হয়েছে গোটা। ঠিক আছে, অর্থাৎ এই পুরোই অ্যাজিড নিয়ে চলে গেছে ইলেকট্রনটা। ঠিক আছে, এখানেই হচ্ছে অ্যাপ্রক্সিমেশনটা। অ্যাপ্রক্সিমেশনটা কি করলাম আমরা, যে তার মানে ইলেকট্রন ডেন্সিটিটা বি নিয়ে নিয়েছে, তাহলে বি এখানে, বি এর মাথায় অক্সিডেশন স্টেট হলো -1, আর এ থেকে তাহলে এর অক্সিডেশন স্টেট হলো +1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা নিয়ম বানাতে পারি যে ফর হেটেরো নিউক্লিয়ার বন্ডস, ঠিক আছে, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে সে +1, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, সরি কি লিখলাম, বেশি হলে +1 কেন? হ্যাঁ, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে তো নিচের দিকে টেনে নেবে, সে তো -1 হয়ে যাবে। হ্যাঁ তাই তো হয়েছে, এই যে বি এর ইলেকট্রোনেগেটিভ বেশি, তো আমাদের কেসটা আমি বি এর তাহলে তো ইলেকট্রোনেগেটিভ সে বেশি ধরেছি মাইনাস তো। হবে, তুমি তো বললে +1 হবে। কোথায় +1, এই দেখ -1। হ্যাঁ, -1, তুমি তো বললে +1 হবে। আচ্ছা, সেটা স্লিপ অফ টাং হতে পারে, আমার খেয়াল পড়ছে না, কিন্তু হতেই পারে। যাই হোক, ফর হেটেরোনিউক্লিয়ার বন্ড যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে সে -1, আর যার ইলেকট্রোনেগেটিভিটি কম হবে সে +1। এটা কিন্তু প্রত্যেকটা বন্ডের জন্য। হ্যাঁ, কেউ যদি 5টা বন্ড করে থাকে তাহলে 5টা বন্ডে আমাকে আলাদা করে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আর হোমোনিউক্লিয়ারে কি হয়, হোমোনিউক্লিয়ার কোনো সেপারেশন হয়নি তো। হোমোনিউক্লিয়ার বন্ডের ক্ষেত্রে কন্ট্রিবিউশন ইচ, সবার উপর কন্ট্রিবিউশন অন ইচ ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, দ্যাটস অল, এইটুকুই নিয়ম। ক্লিয়ার? নতুন যে সে বলো কিছু ক্লিয়ার বোঝা গেল কিনা? এইবার আসি CrO5, দেখি আমরা পারি কিনা বের করতে ব্যতিক্রম ছাড়াই। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে রাখা হলো না, কিন্তু বোধহয়
পরিষ্কার খানিকটা, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি অক্সিডেশন স্টেট ঠিক করে বের করতে গেলে স্ট্রাকচার জানাটা বাধ্যতামূলক। স্ট্রাকচার না জানলে পরে আমি গড় অক্সিডেশন স্টেট বের করতে পারি, কিন্তু অ্যাকচুয়াল অক্সিডেশন স্টেট কোনো একটা পার্টিকুলার সেন্টারে বের করতে পারবো না, ঠিক আছে। এবার এখানে যদি আমাকে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট বের করতে হয়, তাহলে বের করতে হবে। তাহলে আমি এবার এক এক করে ভাবি যে ক্রোমিয়ামের ওপর কি কি আছে, প্রত্যেকটা সেন্টারই বের করবো, নট অনলি ক্রোমিয়াম। প্রথমে আমি অক্সিজেন বের করি, এই অক্সিজেনটা, ঠিক আছে। এই অক্সিজেনটার কটা বন্ড করেছে? দুটো। দুটো বন্ড করেছে। কার সাথে করেছে? ক্রোমিয়ামের সাথে। এই অক্সিজেনের রেসপেক্টে ক্রোমিয়াম ইলেকট্রোনেগেটিভ না ইলেকট্রোপজিটিভ? অক্সিজেনের পজিটিভ। পজিটিভ। ক্রোমিয়াম ইলেকট্রোপজিটিভ। তাহলে আমি যদি এখানে লিখি কাই অফ ক্রোমিয়াম ইজ লেস দেন কাই অফ অক্সিজেন, তাহলে এই দুটো বন্ডের জন্য অক্সিজেনের মাথায় কন্ট্রিবিউশন কত পড়বে? -2। -2 আর প্লাস। ক্রোমিয়ামের জন্য পড়বে +2। আবার আসি, এবার এই অক্সিজেনটাই আসি। ক্রোমিয়ামের মধ্যে +2 হলো কারণ হচ্ছে ওর কি +2 হলো? হ্যাঁ, ক্রোমিয়ামের জন্য +2 হবে না? আরে অক্সিজেন আর ক্রোমিয়াম আর অক্সিজেন বন্ডটার মধ্যে তুই তো অক্সিজেনকে -1 দিলি, তাহলে ক্রোমিয়ামকে তো +1 দিতে হবে। তাহলে এখানে দুটো বন্ড আছে, তার জন্য +2। আর ও দুটো বন্ড আছে হ্যাঁ, এইবার এখনো শেষ হয়নি, ক্রোমিয়ামের এখনো শেষ হয়নি, এই অক্সিজেনটা শুরু শেষ হলো। এবার আসি এই অক্সিজেনটা। এই অক্সিজেনটার দু ধরনের বন্ড আছে, একটা ক্রোমিয়ামের সাথে আর একটা অক্সিজেনের সাথে। এবার আমি তো জানি অক্সিজেন আর ক্রোমিয়ামের মধ্যে ক্রোমিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে এই অক্সিজেনটার জন্য ক্রোমিয়ামের মাথায় আরো একটা +1 পড়বে, তাই না? তাই তো নাকি রে? হ্যাঁ 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 হ্যাঁ, আর অক্সিজেনের মাথায় পড়বে -1। এবার এই অক্সিজেনটা আরো একজনের সাথে বন্ড করে আছে, সেটা কি? আরেকটা অক্সিজেন। এটা কি ধরনের বন্ড? হোমোনিউক্লিয়ার। আরে ঠিক আছে, পারক্সি বন্ড, বুঝলাম, ঠিকই বলেছিস, কিন্তু এটা হোমোনিউক্লিয়ার বন্ড, ঠিক আছে। হোমোনিউক্লিয়ার বন্ড। তাহলে এই হোমোনিউক্লিয়ার বন্ডের জন্য এই অক্সিজেনের মাথায় কন্ট্রিবিউশন কত পড়বে? ওখানে 0। 0, তার মানে +0, ঠিক আছে। তাহলে এরকম আরো কতগুলো অক্সিজেন আছে খেয়াল করে দেখ। আরো 3টে আছে, তাহলে আরো 3টের জন্য ক্রোমিয়ামের মাথায় আরো +3 করে পড়বে, আর এদের সবার মাথায় -1 -1 -1, তাই তো? +3 হলো, তাহলে টোটাল কত হলো? টোটাল হলো হচ্ছে 6। এটাই বের করে তো তোদের? হ্যাঁ, ও এই জায়গাটা আমি আগে জানতাম না, বলেছিল একবার, আমার মনে আছে একবার বলেছিল, কিন্তু ভুলে গেছিলাম যে কন্ট্রিবিউশন। এবার ধর এই মলিকিউলটা, ধর লেটস সে মানে আমি অনেকগুলো মলিকিউল দিয়ে করি এইখানে এসে তোদেরকে টেস্ট করার জন্য, আমি একটা দুটো দিয়ে দেখাচ্ছি। ধর লেটস সে ধর একটা অ্যালকোহল নিলাম, CH3CH2OH, ঠিক আছে। আর একটা কার্বক্সিলিক অ্যাসিড নিলাম, CH3COOH। এই কার্বনটা আর এই কার্বনটার অক্সিডেশন স্টেট বের করতে হবে। স্ট্রাকচার জানিস তো নাকি স্ট্রাকচারও লিখে দেবো? স্ট্রাকচারটা লিখে দাও। বের করতে এই অক্সিজেন কার্বনের বলে আর ওই কার্বনের HHOH, আর এটা হবে CH3। জয়া আর কি নাম, চন্দ্রিমা, তোরা বের কর, আমি একটু ওই প্রত্যুষের কাছ থেকে শুনি, নতুন যেহেতু।
বাকি পরীক্ষা কিরকম হলো তোদের? বাংলা ইংলিশ তো মানে ঠিক আছে, ফিজিক্সটা ভালো হয়েছে মোটামুটি। কি বললি, শুনতে পেলাম না। ফিজিক্সটা আমাদের তো মোটামুটি। হয়েছেই কয়েকটা পরীক্ষা মাত্র। ওই ফিজিক্সটা ঠিক আছে, বাংলাটাই বেশি। ফিজিক্স হয়েছে? ফিজিক্স হ্যাঁ, ফিজিক্সটা মোটামুটি ভালোই হয়েছে। আর বাংলা আর ইংলিশ ওকে। হয়েছে, আর কিছু হয়নি আমাদের। বায়ো তো পারবোই না। তোদের প্র্যাকটিক্যাল পরীক্ষা 2 তারিখ, তাই তো? হ্যাঁ, সেই দিন বলে গেছে, গ্রুপে দিয়েছে। আমাদের বোধহয় কেমিস্ট্রিটা লাস্টে আছে। হলো, কারো হলো? +4 কি হতে পারে? কার +4 হচ্ছে বলো? এই কার্বক্সিলিক অ্যাসিডটা না এটা? মানে CH3 CH2OH টা। না, CH3CH2 টা +4 হবে না। আমার উল্টো আসছে কত আসছে? বলছি, আমার তো -1 আসছে। মাইনাস কত? -1 তারপর এটা +3। তারপর এটা কি আসছে? +3। প্লাস? আচ্ছা, চন্দ্রিমা তোর কত এসছে বল না, আমি মিলিয়ে আমি দিচ্ছি। সেকেন্ডেরটাই করেছি, আমার সেকেন্ডেরটা +6 আসছে। প্লাসটা ওরে বাবা, করে না। না না +6 এত হবে না। দাঁড়া দাঁড়া বলছি, খেয়াল করি না, সিম্পল তো। এই কার্বনটা কার কার সাথে বন্ড আছে, এই কার্বনটারই তো বের করতে হবে। এই কার্বনটা কার কার সাথে বন্ড আছে? এদিকে একটা কার্বনের সাথে বন্ড আছে, +1 হলে -1 এদিকে মানে দুটো ওটা হাইড্রোজেন আর এখানে অক্সিজেন। তাহলে এখানে কার্বন কার্বন বন্ড মানে এই বন্ডটার জন্য কন্ট্রিবিউশন 0, হবে না। আচ্ছা। তাই তো? এই কন্ট্রিবিউশন 0। আচ্ছা, এখানে একটা কার্বন অক্সিজেন বন্ড আছে, কার্বন আর অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? অক্সিজেন। অক্সিজেন। তার মানে তার জন্য এখানে কত পড়বে? +1, তাই তো? +1। আর হাইড্রোজেন আর কার্বনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? কার্বনের। কার্বনের। কার্বন। তাহলে একটা সিএইচ বন্ডের জন্য কার্বনের উপর কন্ট্রিবিউশন কত? -1। দুটোর জন্য -2। তাহলে +1 -2 ওভারঅল হচ্ছে -1। হ্যাঁ, ঠিক কিন্তু আছে, আমাদের না এরকম এরকম তো আগে আমরা পড়িনি। কি করিনি? মানে এরকম তো আগে কোথাও পড়িনি। আগে মানে কত আগে, কবে? মানে বইতের কথা বলছি, তুমি শেখালে বলে পারলাম। হ্যাঁ, বইতে করিস না, আমি কি করবো? তোদের বই ব্যাকডেটেড। তাহলে তারপরটা কি -3 হচ্ছে? +2 +3 হবে, সরি, হ্যাঁ +3 হবে, ঠিক +3 হবে। এই তিনটের জন্য +3 আর এইটার জন্য 0। হ্যাঁ, +3। ঠিক আছে, এবার দেখ এখান থেকে কেন আমি দুটো এক্সাম্পল দিলাম। তোরা অর্গানিক, জানি না কার কিরকম লাগছে অর্গানিক, বিভীষিকা লাগে লোকে। 12-এ কার্বক্সিলিক অ্যাসিডের সিনথেসিস পড়তে হয়। হ্যাঁ, তো কার্বক্সিলিক অ্যাসিড কোত্থেকে তৈরি করবো? অ্যালকোহল থেকে তৈরি করতে পারি। তার জন্য কি করতে হবে? অ্যালকোহলের কার্বনটা হচ্ছে -1 আর কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনটা হচ্ছে +3। তাহলে কি করতে হবে? অ্যালকোহলেরটা হচ্ছে +3, এই -1। হ্যাঁ, আর এর হচ্ছে +3, তার মানে অক্সিডেশন স্টেট বাড়ছে। তার মানে হচ্ছে বাড়ছে, 2 দিতে হবে কিছু একটা। তার মানে সোজা কথা এখানে একটা জারণ করতে হবে। হ্যাঁ, জারণ করতে হবে, হ্যাঁ, বাড়াতে তাই হবে। হয়, অ্যালকোহলের জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড হয়, আর কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণ করলে পরে অ্যালকোহল হয়। এত সোজা এই অর্গানিকটা, হ্যাঁ, ঠিক আছে? এটা তো আমরা করেছি তো। এত সোজা, শুধু দৃষ্টিভঙ্গিটা একটু ঠিক ঠিক করে শেখাতে হয়। যাই হোক, তো এই হচ্ছে আমাদের অক্সিডেশন স্টেট বের করার নিয়ম, ঠিক আছে? আচ্ছা, হাইড্রোজেন পারঅক্সাইডের স্ট্রাকচার জানিস তো? হাইড্রোজেন পারঅক্সাইড মানে H2O2। ওটা সংকেত, স্ট্রাকচার রয়েছে। মানে না, জানি না। হাইড্রোজেন পারঅক্সাইডের স্ট্রাকচার হচ্ছে এইটা। তাহলে এখানে এই অক্সিজেনটা বল দিয়ে কত হবে? এই অক্সিজেনটার কত হবে? -1 হবে।
-1 হ্যাঁ এই অক্সিজেনটা মাইনাস সেম সেম, তাই তো? Minus- কত? -1 -1, তাই না? যেহেতু দুটো অক্সিজেনই এখানে -1 আছে, ওই জন্য গড় জারণ সংখ্যা বের করেও তুই বেঁচে গেছিলি হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে। মানে আরেকবার বলো। ওখানে ভুলটা হয়নি, ভুলটা হয়নি কেন? ও দুটো কারণ ছিল এখানে বলে দুটো গড় করে 2 দিয়ে ভাগ দুটো করে অক্সিজেনই দিয়েছে। -1, তাই জন্য গড় করেও তুই -1 পেয়েছিস। -2/2 বোঝা গেল? চলে আসি এবার ব্যালেন্সে। আচ্ছা, ব্যালেন্স ছোট থেকে শিখে আসছিস, এতদিন আরবিটারি ব্যালেন্স শিখতি, ঠিক আছে? রেডক্স ব্যালেন্স দুভাবে করা যায়। একটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড, আরেকটা হচ্ছে অক্সিডেশন স্টেট মেথড, ঠিক আছে? আয়ন ইলেকট্রন মেথড খুবই বিউটিফুল একটা মেথড এবং মোস্ট ইউজফুল, সব ক্ষেত্রে কাজ করে, মোস্ট ইউজফুল। এগুলোকে কি কাজে লাগানো হয়? হ্যাঁ, এগুলোকে কি কাজে লাগানো হয়? কি কাজে মানে? ব্যালেন্স করতে। ব্যালেন্স করতে মানে শুধু আমাদের পড়ার জন্য ব্যালেন্স করতে? যা বাবা, তুই একটা কেমিক্যাল রিয়াকশন পড়ার জন্য হোক, রিসার্চ করার জন্য হোক, যা খুশি করার জন্য হোক, একটা কেমিক্যাল রিয়াকশন লিখবি মানে ব্যালেন্স রিয়াকশন লিখতে গেলেই তোকে ব্যালেন্স করতে হবে। তোমরা হাতে কলমে কিভাবে ব্যালেন্স করো? মানে আয়ন ইলেকট্রন আমরা পদ্ধতিতেই করো রিসার্চ করো যখন? হ্যাঁ, তো আয়ন ইলেকট্রন পদ্ধতিতেই করি, ঠিক আছে? মানে কিন্তু ডেটাগুলো নিয়ে হ্যাঁ হ্যাঁ ডেটাগুলো নিয়ে আয়ন ইলেকট্রন পদ্ধতিতেই করো? হ্যাঁ, আয়ন ইলেকট্রন পদ্ধতিতেই করি দরকার হলে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যে তোর এটা একটা ড্রব্যাক হচ্ছে যে নন অ্যাকুয়াস ক্ষেত্রে, অর্থাৎ জলে বিক্রিয়া হচ্ছে না এরকম নন অ্যাকুয়াস অ্যান্ড গ্যাসিয়াস যে রিয়াকশন গুলো হয়, ঠিক আছে, এদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আয়ন ইলেকট্রন ডিরেক্টলি অ্যাপ্লাই করা যায় না, একটু বুদ্ধি করে অ্যাপ্লাই করতে হয়। বাট এটাকে আপাতত ড্রব্যাক ক্ষেত্রে নট সো ইজি টু অ্যাপ্লাই। আর অক্সিডেশন স্টেট মেথডটা হচ্ছে একটু ভোঁতা মেথড, ঠিক আছে, নট সো ইউজফুল, not so useful, but বলা হয় না? works well in some cases, কেন ইউজফুল না? ঠিক আছে? সো যদি পরীক্ষায় বলে দেয় যে ইয়েতে অক্সিডেশন কেন? ইউজফুল না, কারণ বড় কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে অক্সিডেশন মেথডটা একটুখানি হ্যাপাজার্ড আর কি, ঠিক আছে? মানে ক্যালকুলেশন বাজে হবে? হ্যাঁ, মানে ক্যালকুলেশন বাজে হবে, মানে নিয়মটার মধ্যে একটুখানি ভোঁতা ব্যাপার আছে, এটা নিয়মটা বললেই বুঝতে পারবি যে তুই আগেই অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করে দুটো গুণ করছিস, এবার যদি এক অধিক অক্সিডেশন স্টেট থাকে তখন এই মেথডটা একটুখানি ফল করে, ঠিক আছে? মানে একের অধিক অক্সিডেশন স্টেট বলছি, একের অধিক মানে যখন আয়ন ইলেকট্রন পদ্ধতি করছি তখনও তো অনেকগুলো যদি থাকে, আমাদের তো কম থাকে, যদি অনেকগুলো থাকে তাহলে তো সেক্ষেত্রেও তো অনেক খাটি। না, আয়ন ইলেকট্রন মেথড আমার এক্সপিরিয়েন্সে আয়ন ইলেকট্রন মেথড হচ্ছে মোস্ট বেস্ট, কারণ হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড দিয়ে ম্যাক্সিমাম রিয়াকশন মানে ওই আর কি, আমি বোধহয় খুব দু একটা রিয়াকশনই জানবো যেটা ডিরেক্টলি আয়ন ইলেকট্রন দিয়ে করা যায় না, ঠিক আছে? কিন্তু অক্সিডেশন স্টেট মেথড দিয়ে কিন্তু অনেক রিয়াকশনই ঠিক ঠিক হয় না, ঠিক আছে? এবং তার চেয়ে বড় কথা, নিয়মগুলোই অ্যাম্বিগুয়াস। এই যে জল আনা, H+ অ্যাড করা, এই নিয়মগুলো অতটা পরিষ্কার নয়। ওখানে আমি তোর বইতেই দেখছিলাম যে অক্সিডেশন স্টেটে মেথডে কি লেখা আছে নিয়মগুলো, ওখানে বইতে তো নিয়ম একদম সারিবদ্ধ করে দেয়, তো আমি দেখছিলাম, আমি রিড আউট করছিলাম দু একটা জায়গা, বিশেষ করে জল ব্যালেন্স করার জায়গাটা আর কি। এখানে বলছে দেখ, তোদের বইতেও দেখবি নিয়ম আছে, দেখবি একদম শেষে আছে যে প্রথমে বললো 1 নং অর্ধ সমীকরণের জারণ সংখ্যা হ্রাস দ্বারা 2 নং অর্ধ সমীকরণের জারণ সংখ্যা বৃদ্ধি দ্বারা অর্ধ সমীকরণকে বজ্রগুণন করা হয়, ঠিক আছে, করলাম। তারপরে বলছে এরপরে বিক্রিয়াকারী পদার্থ দুটি অনুপাত বের করে সমীকরণে বসাতে হয়, তাও বসালাম। তা বলছে অনেক ক্ষেত্রে ঠিক আছে, কোনো স্পেসিফিক নেই, অনেক ক্ষেত্রে লবণ গঠনের জন্য বাম দিকে
অনেক ক্ষেত্রে লবণ গঠনের জন্য বাম দিকে অতিরিক্ত অ্যাসিড অণুর দরকার পড়ে, ফলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা থেকে জল অণু গঠন করা হয়, ঠিক আছে। অ্যাম্বিগুয়াস এটা, আয়ন ইলেকট্রনটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড। তো যাই হোক, আমি দুটোই দেখাচ্ছি। যদি পরীক্ষায়, মানে আমার মতে আমি তাই করতাম, যদি পরীক্ষায় কিছু কোনো মেথড না বলে দেয় তাহলে যে কোনো একটা মেথড ইউজ করতে পারিস। আমি আয়নিক ব্যালেন্স ইউজ করি, মানে করতাম যখন করতে হতো পরীক্ষায়। আর যদি বলে দেয় যে অক্সিডেশন স্টেট মেথড করতেই হবে, তখন করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। তো লেট আস সি কোথায়। আচ্ছা, তো তো আমরা যদি ইয়ে মেথডে করি, ধর জয়া আজকে যে প্রবলেমটা নিয়ে ইয়ে করলো আর কি, ফাইনালি সেই প্রবলেমটাই করি নাকি অন্য কোনো করবো? হ্যাঁ, ওটা করো। ওটা করতে আমার অনেকক্ষণ টাইম লেগেছে। বল তোর কোনো একটা থাকলে, যদি থাকে বল যে এইটা করো, নাম্বারও বলতে পারিস যে এত নাম্বারেরটা করো। ওই তো ওই নিউট্রাল দিয়ে যেটা, সেটা করো আগে, এটা মুখস্থ আছে। আচ্ছা, কত নাম্বার সেটা? ফেরিক বোধহয় 3 বা 4 বলছি ফেরাস অক্সাইডকে H2 দিয়ে ফেরিক অক্সাইড উৎপন্ন করে, ফেরাস হাইড্রোক্সাইডকে H2 দিয়ে Okay. ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন করে। ওকে ওকে ওকে, এইটা তার মানে কত নম্বর? 3 বোধহয়, 3 না 4। FeOH হোল 2 প্লাস কি O2? H2O ছিল বোধহয়, দাঁড়া দেখে নিচ্ছি। এরকম তো কোনো বিক্রিয়া আমি দেখতে পাচ্ছি না। O2 সরি। হ্যাঁ, O2 দিয়ে আমি আলটিমেটলি তৈরি করছি হচ্ছে FeOH হোল 3, ঠিক আছে। এবার আমি যদি চিন্তা করি, এমনি যদি আগে বের করে নিই, তাহলে এখানে ধর আয়রন হাইড্রোক্সাইড, এখানে আয়রনের অক্সিডেশন স্টেট কত? অক্সিডেশন স্টেট বলছি +2 +2, তাই তো? +2, হ্যাঁ। +2, OH মাইনাস হয়, হ্যাঁ। তো সেখান ঠিক থেকে আছে, আর কি ঠিক আছে। স্ট্রাকচার দিয়েও করতে পারিস। আর এখানে আয়রনে হচ্ছে +3, তাই তো? স্ট্রাকচারটা কিরকম হবে? স্ট্রাকচার গুলোই কাটতে পারি না আমি। স্ট্রাকচার এটার আয়রন হাইড্রোক্সাইড এরকম হবে, আয়রন OH, ঠিক আছে। দুটো বের করলে আর কি। যদিও অ্যাকচুয়ালি এরকম ভাবে হয় না ব্যাপারটা, সেটার কারণ আছে, মানে এরকম স্ট্রাকচার নয় ঠিক এটা, যাই হোক। তো এখানে আয়রন +3। আর অক্সিজেন যদি দেখি, অক্সিজেন হচ্ছে তোর এখানে অক্সিজেন কত? 0 0, ঠিক আছে। আর কেন 0? কারণ সে মৌলিক অবস্থায়, মুক্ত অবস্থায়। আরেকটু ভালো আমরা শিখে ফেলেছি তো এখন অনেকটাই, মুক্ত ওই অবস্থায় যে এটা বইয়ে লেখা থাকে। হোমো তারা হচ্ছে হোমো নিউক্লিয়াস। অক্সিজেন মানে হচ্ছে এইটা, O ডবল বন্ডেড O, ও ডাবল বন্ড। তাহলে হোমো নিউক্লিয়াস দুটো বন্ডের জন্যই 0, ঠিক আছে, 0। কিন্তু এইখানে যে অক্সিজেনটা আছে সে OH এর মধ্যে আছে, তার হচ্ছে -2, ঠিক আছে, -2। তার মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমার এইখানে কি হয়েছে, অক্সিজেনটা কি হয়েছে, বিজারণ হয়েছে। মানে জারণ অক্সিজেন বিজারণ হয়েছে আর আয়রনের জারণ হয়েছে। ভেরি গুড, একটা বিজারণ হলে একটা জারণ হবে। আচ্ছা, যদি আমি এটা না জানতাম তাহলেও কি আমার কিন্তু যেতে আসতো? উত্তর হচ্ছে না, যেতে আসতো না, ঠিক আছে। তাহলে দেখি না যে আসে কি করে করা যায়। সেটা হচ্ছে যে আয়রন হাইড্রোক্সাইড, সেটা আয়রন মানে ফেরাস হাইড্রোক্সাইড ফেরিক হাইড্রোক্সাইডে কনভার্ট হচ্ছে, এই তো ব্যাপার। সরি, ঠিকই লিখেছি, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে? আমার দেখার দরকারই নেই কতটা অক্সিডেশন স্টেট ইনক্রিজ হয়েছে, সবকিছু দেখার দরকারই নেই, আলটিমেটলি ওটা মিলে যাবে। শুধু আমাকে দেখতে হবে কি, আমাকে প্রথমে আয়ন ইলেকট্রন, এটা মাথায় রাখবে, আয়ন ইলেকট্রন। তাহলে প্রথমে আমাকে আয়ন গুলো ব্যালেন্স করতে হবে, তারপরে আমাকে ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। আয়ন মানে কি, মানে স্পিসিস গুলো আর কি। আমি একটা ঠিক কথা আছে। বলছি, তুমি যখন দেখলে FeOH হোল টুয়াইস প্লাস O2 FeOH হোল টুয়াইস, এবার যখন FeOH হোল টুয়াইস ওটা +2 এর সাথে তুমি +3 কে কম্পেয়ার করলে ওই পাশে Fe কে, তাহলে আর O2 যে সে তো 0 রয়েছে, আর ওই পাশের হচ্ছে
OH এর -2 থেকে কম্পেয়ার করছো, তাহলে এই পাশের যে Fe OH এর ভেতরের ও রয়েছে তার ওই ওর সাথে ডান পাশের OH এর যে ওকে কম্পেয়ার করছো না কেন? কিছু যায় আসে না তো, এই ওয়েজটা আর এই ওয়েজটা স্ট্যাটাস সেম তো, এখানেও ও -2 তে আছে, এখানেও ও -2 তে আছে, ঠিক আছে, ফলে এই ওয়েজটা নিয়ে আমার ভেবে লাভ নেই। এই সেম হয়েছে, হ্যাঁ, ওটাকে নিয়ে তো বেসিক্যালি FeOH2 সেই OH থেকে বেসিক্যালি কি হয়েছে আমার এখানে FeOH3 তৈরি হয়েছে, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, তাই হয়েছে। তাহলে এবার কি করব আমি, মানে এটা আরেকটা উপায় হচ্ছে যে আমি আয়নে ভেঙে নিতে পারি, ঠিক আছে। সেটা হচ্ছে যে আমি ডিরেক্টলি এখানে করলাম আয়রন +2 থেকে, ঠিক আছে, এইভাবে যাই, তারপর ওর আয়নটা দেখছি, মানে আয়নটা বুঝতে পারছিস তো, যে আমি এটাকে আয়নে ভেঙে এইভাবেও লিখতে পারতাম যে Fe+2 সেটা আলটিমেটলি গেছে Fe+3 তে, আর O2টা গেছে হচ্ছে OH- এ, ঠিক আছে, এইভাবে আয়নে ভেঙেও লিখতে পারতাম, কিছু যায় আসে না, যাই হোক। এবার দেখি যে আয়রন মিলে গেছে, দুপাশেই একটা একটা করে আয়রন আছে। মেলেনি কে, দেখ অক্সিজেন এপাশে দুটো আছে, ওপাশে 3টে আছে, হাইড্রোজেন এপাশে দুটো আছে, ওপাশে 3টে আছে, তাহলে একটা ও একটা এইচ আমাকে মেলাতে হবে। এইবারই আসে একটা নিয়ম, নিয়ম কি, রুল হচ্ছে যে এবার আমাকে দেখাতে হবে মিডিয়ামটা কি, মিডিয়ামটা অ্যাসিডিক নাকি বেসিক, অ্যাসিডিক নাকি বেসিক। যদি অ্যাসিডিক হয় তাহলে আমি বাইরে থেকে অনলি H+ আর জল আনতে পারবো, OH- আনতে পারবো না। আর বেসিক মাধ্যমের ক্ষেত্রে বাইরে থেকে OH- বা জল আনতে পারবো, H+ আনতে পারবো না। নিউট্রাল মিডিয়াম হলে কি করব, নিউট্রাল মিডিয়াম হলে কি করব, যে কোনো একটা, হয় অ্যাসিডিক নয় বেসিক, যেটা আমার পছন্দ, অ্যাসিডিক অর বেসিক যে কোনো একটা দিয়ে চলবো, ওটা আলটিমেটলি অটোমেটিক্যালি নিউট্রাল হয়ে যাবে, ঠিক আছে। সো আমি আবার এটা লিখি, তাহলে আমার ছিল হচ্ছে আয়রন +2 হাইড্রোক্সাইড, সেখান থেকে আয়রন +3 হাইড্রোক্সাইড। ওকে, তাহলে আমার একটা ও একটা এইচ বেশি আছে, আমি অ্যাসিডিক মিডিয়াম দিয়েই করি। তাহলে অ্যাসিডিক মিডিয়াম যদি চিন্তা করি, তাহলে আমার কাছে অ্যালাউ হচ্ছে H+ আনতে পারি বা জল আনতে পারি। এখন আমার কাছে অলরেডি এদিকে তার মানে একটা অক্সিজেন লাগবে, একটা এইচ লাগবে, ঠিক আছে। তাহলে আমি একটা কাজ করি, আমি একটা হ্যাঁ একটা জল নিয়ে আসি। একটা জল নিয়ে আসলে পরে দেখ, খেয়াল করে দেখ যে একটা অক্সিজেনের চাহিদা মিটে গেল, একটা হাইড্রোজেনের চাহিদা মিটে গেল, একটা হাইড্রোজেন বেশি হলো। এবার অ্যাসিডিক মিডিয়াম, তাহলে আমি এই পাশে সিম্পলি H+ লিখে দিলাম। দেখ দুপাশে সব স্পিসিস গুলোই, তুমি জলটাকে বাঁ পাশে অ্যাড করলে কেন, ডান পাশে অ্যাড করলে না? আমার কোন দিকে আমার কি দরকার ছিল, আমার ডান দিকে সরি বাঁ দিকে একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন কম ছিল, তাহলে আমাকে অক্সিজেন আর হাইড্রোজেন আনতে হতো, বুঝতে পেরেছিস? তুই এটাকে এইভাবে ভাবতে পারিস যে রান্নায় কিছু একটা কম হয়েছে, বাঁদিকে একটা হাইড্রোজেন বেশি হয়ে গেল বলে ওই পাশে আমি ব্যালেন্সের জন্য লিখে দিলাম। হ্যাঁ, তাহলে আমার স্পিসিস ঠিকঠাক হয়ে গেল সব, ঠিক আছে। এইবার তাহলে মানে আয়ন গুলো ব্যালেন্স হয়ে গেছে, ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। ইলেকট্রন ব্যালেন্স মানে কি, বিক্রিয়ার দুপাশের স্পিসিস গুলো সেম হলে হবে না, চার্জও সেম হতে হবে। এবার যদি তাকিয়ে দেখি একটু, বাঁ দিকে কোনো চার্জ নেই আর ডান দিকে একটা প্লাস চার্জ আছে, তাই না? তাহলে একটা প্লাস চার্জ আছে, তাহলে আমার কাছে দুটো উপায় আছে, যে এই প্লাস চার্জটাকে আমি নালিফাই করে দেবো আইদার, অর্থাৎ এদিকে প্লাস আছে, এদিকে আমি একটা মাইনাস যোগ করে দেবো, অথবা এইদিকে একটা প্লাস যোগ করে দেবো, যে কোনো একটা করলেই হয়। আমি সাধারণত বাঁ দিকে যোগ করার পক্ষপাতী, এটার কোনো কারণ নেই, যার যেটা সুবিধা হয়, ঠিক আছে। সেটা কি, সেটা হচ্ছে তাহলে আমার এইদিকে প্লাস আছে, আমাকে এইদিকেও একটা প্লাস আনতে হবে। আচ্ছা, প্লাস কিভাবে আনা যায় না, আনা যায় ইলেকট্রনের রেসপেক্টে। ইলেকট্রনের চার্জ কি না, আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, তাই না? তাহলে যদি আমাকে মাইনাস যোগ করতে হয় তাহলে আমি ইলেকট্রন যোগ করব, আর যদি আমাকে প্লাস যোগ করতে হয় তাহলে আমি ইলেকট্রন বিয়োগ করব। তাহলে ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তার আগে একটা মাইনাস বসছে, মানে ওভারঅল পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এই পাশে একটা প্লাস যোগ করতে হবে, আমি কি করব, আমি সিম্পলি এখানে লিখব মাইনাস অফ ইলেকট্রন। হ্যাঁ, এবার খেয়াল করে দেখ, তাহলে ইলেকট্রন মাইনাস হচ্ছে মানে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তো। ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে কি, জারণ না বিজন?
বিজারণ। তাহলে আমরা তো জানি যে আয়রন +2 থেকে এই আয়রন ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে জারণ। জারণ, হ্যাঁ। হ্যাঁ, তার মানে আমরা তো জানি আয়রন +2 থেকে আয়রন +3 হতে গেলে জারিত হতে হবে এবং সেটা একই ইউনিট জারিতেই হতে হবে। তাই হয়েছে অটোমেটিক্যালি, আমাকে কিচ্ছু হিসাব করতে হয়নি, মানে কিচ্ছু মানে ইলেকট্রন কি কত জারি হচ্ছে কিচ্ছু করতে হয়নি। তাহলে এইটা আমার অক্সিডেশন হাফ সেলটা পেয়ে গেলাম, অক্সিডেশন হাফ সেল। হাফ সেল বলছো কেন? ওই ইলেকট্রন আকারে ভেঙে করলেও হবে তো, আয়ন হিসাবে ভেঙে? মানে ওই যে যেভাবে Fe2+ Fe3+ করবে ওইভাবে। হ্যাঁ হ্যাঁ করা যাবে, কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে অক্সিডেশন হাফ সেল। আচ্ছা সেল বলছি কেন, এটা 12 গিয়ে বুঝতে পারবি। তার সেটা আমি এখন করছি না। বেসিক্যালি এই রেডক্স রিঅ্যাকশন ইউজ করেই আমরা ব্যাটারি বানাই আর কি, সেল বানাই। তো সেই জন্যই এর সঙ্গে একটা সম্পর্ক আছে হাফ সেল বলার পেছনে। ওই জন্য বলে সেল। হ্যাঁ, তুই অর্ধবিক্রিয়াও বলতে পারিস, বাট 12 গিয়ে ইলেকট্রোকেমিস্ট্রি যখন পড়বি, 12 বোধহয় তোদের বোধহয় 4th সেমিস্টারে আছে, তখন কাজে লাগবে। যাই হোক, আচ্ছা এবার আমরা পরের রিঅ্যাকশনটা দেখি। পরের রিঅ্যাকশনটা কি, সিম্পল O2 OH মাইনাসে গেছে। আচ্ছা তাহলে O2 সে গেছে OH মাইনাসে। এ পাশে দুটো অক্সিজেন ছিল, এ পাশে একটা অক্সিজেন, তাহলে আগেই দিয়ে একটা 2 গুণ করে, তাহলে অক্সিজেনের ঝামেলা মিটে গেল। বেড়ে গেল কি, এ পাশে দুটো হাইড্রোজেন এক্সট্রা আছে, এ পাশে কোনো হাইড্রোজেন নেই। তাহলে আমি কি করবো, অ্যাসিডিক মিডিয়ামে করছি, তো আমার কাছে বেস্ট অপশন হচ্ছে +2H+, তাই না? এবার আমি চার্জ ক্যালকুলেট করি। এ পাশে দুটো প্লাস আছে, এ পাশে দুটো প্লাস আছে, এ পাশে দুটো মাইনাস আছে। তাহলে আমাকে কি করতে হবে, এদিকে যদি আমি ভাবি, আমি এদিকেই করতে চাইছি, তোরা ওদিকেও করতে পারিস। তাহলে দুটো প্লাস আছে, দুটো মাইনাস, তার মানে এই দুটো প্লাসকে তো কাটতে হবেই, প্লাস আরো দুটো মাইনাস যোগ করতে হবে। তাহলে সিম্পল +4 ইলেকট্রন করে দিই, ঠিক আছে? তাহলে দেখ অটোমেটিক্যালি আমরা যদি ভাবি যে অক্সিজেনের মাথায় ছিল 0, এখানে সে গেছে -2 তে, তাহলে কয় ইউনিট ইয়ে হয়েছে? -2 ইউনিট। 2 মানে ইউনিট। হচ্ছে বিজারণ হয়েছে। দাঁড়া, কিছু কি ভুল করলাম? প্লাস তো তুমি তো এই পাশে না, ঠিক আছে। O2 দুটো H, ঠিক আছে, দুটো H প্লাস দুটো মাইনাস, এটা দিলে এটা 0 হয়ে গেল, দেন দুটো, ঠিকই আছে। হ্যাঁ বল, কি বলছিলি? এই দেখ 0 থেকে ও যাচ্ছে কোথায়, ঠিকই আছে, 0 থেকে ও যাচ্ছে -2 তে, তার মানে কয় ইউনিট অক্সিডেশন চেঞ্জ হচ্ছে? -2 মানে বিজারণ। বিজারণ হচ্ছে। বিজারণটা আমি এখান থেকে বুঝতে পারছি যে আমি ইলেকট্রন অ্যাড করছি, এবং 2 ইউনিট, আর এখানে দুটো অক্সিজেন আছে, তাই জন্য টোটাল 4টে ইলেকট্রন, ঠিক আছে? তো এই হচ্ছে আমার, বুঝতে পারছি যে জারণ সংখ্যা কমছে তাই বিজারণ হচ্ছে। জারণ সংখ্যা কমছে তাই বিজারণ ভাবতে পারিস, বা এইভাবে ভাবতে পারিস যে আমি ইলেকট্রন অ্যাড করছি তাই বিজারণ। আমি তো দুটোই বললাম, একদম প্রথমে যে সংজ্ঞা বললাম দুটোই বলেছি, ঠিক আছে? তাহলে এই দুটো হচ্ছে আমার হাফ সেল। আমি দুটোকে কপি করে নিই, কোথায় গেল, এই যে। আচ্ছা কপি করার দরকার নেই। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে একটা করতে হবে, সেই ছোটবেলায় না, ক্লাস 9-5 যে করতি না তোরা, সাইমালটেনিয়াস ইকুয়েশন যেগুলো আমরা বলি আর কি, যে তোদের থাকতো যে দুটো প্যারালাল ইকুয়েশন আছে, সলভ করতে হবে, x + y = 3, x - y = 1 কত হবে। তার জন্য চারটে মেথড ছিল, অপনয়ন, প্রতিস্থাপন, পরিবর্ত, বজ্রগুণন, ঠিক আছে? তো আমরা এখানে অপনয়নটা ব্যবহার করব, ঠিক আছে? গুণোত্তর করতাম। হ্যাঁ, আমরা এখানে অপনয়নটা ব্যবহার করব। কেন অপনয়নটা ব্যবহার করব? কারণ আমরা এখানে রিয়াকশনের মাঝখানে ইলেকট্রন লিখেছি, কিন্তু এরকম কোন রিয়াকশন এরকম মুক্ত ইলেকট্রন ঘুরে বেড়াতে পারে না, ঠিক আছে? তার মানে আমাকে এই রিয়াকশনটাকে কমপ্লিট করতে গেলে এই মুক্ত ইলেকট্রন গুলোকে বাদ দিতে হবে। মুক্ত ইলেকট্রন তো এমনি এমনি বাদ যাবে না, তাহলে কি করতে হবে না, এমন ভাবে এই দুটো রিয়াকশনকে যোগ বা বিয়োগ করতে হবে যাতে ইলেকট্রন গুলো বাদ চলে যায়। ক্লাসিক অপনয়নের নিয়ম। এখানে আমরা কাকে অপনয়ন করতে চাইছি? অপনয়ন মানে তো এলিমিনেট করা, তাই না, বের করে দেওয়া। কাকে বের করতে চাইছি? ইলেকট্রনকে বাদ দিতে চাইছি। তাহলে কি করে বাদ দিতে পারি? সিম্পল, দুজনের সাইন অলরেডি আমি ওই জন্য সবগুলোকে একদিকে লিখি। একদিকে লিখলে পরে একদম ঠিকঠাক থাকে, যে মাইনাস এদিকে প্লাস। তার মানে সিম্পল, যদি এখানে 4টে ইলেকট্রন থাকতো তাহলে ঝামেলাটা মিটে যেত। তাহলে এটা করার উপায় কি? উপায় হচ্ছে যে দুজনের, ইন জেনারেল কোন উপায় হচ্ছে যে দুজনের যেটা থাকবে, যদি এর ক্ষেত্রে লেটস সে n1 ইলেকট্রন হতো আর এই ক্ষেত্রে n2 ইলেকট্রন হতো, তাহলে সিম্পল নিয়ম হচ্ছে n1 আর n2 লসাগু করো,
লসাগু যা আসবে সেই লসাগুটাকে দিয়ে ভাগ করো, ঠিক আছে? মানে এখানে আমরা যদি ভাবি যে তাহলে আমার কাছে কি কি আছে, না প্রথম রিয়াকশনে আমার 4 একটা আর ইলেকট্রন 1 4 আর 1, 4 1 1 এর এলসিএম কত হয়, 4 লসাগু কত হয় 4। তাহলে 1 দিয়ে এবার 4 কে ভাগ করি, তাহলে 1 দিয়ে 4 কে ভাগ করলে 4 হয়, তাই না? তাহলে একে আমি গুণ করব 4 দিয়ে, আর 4 দিয়ে 4 কে ভাগ করলে উত্তর 1 হয়, তাহলে একে গুণ করব 1 দিয়ে, করে আমি যোগ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ। যোগ করে দেবো, তাহলে যোগ করে দিলে কি হবে, 4 আয়রন APOH OH হোল 2 প্লাস, 4 হবে, 4 4 হবে তো। হ্যাঁ সরি 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 সরি, জল, এটা কেটে যাবে -4 অটোমেটিক্যালি, ঠিক আছে? 4 ইন্টু, হ্যাঁ কেটে গেল, প্লাস O2 প্লাস 2H প্লাস, সেটা যাবে হচ্ছে এদিকে, তো 4FeOH হোল থ্রাইস প্লাস 4টে H প্লাস প্লাস অফ প্লাস অফ এখানে কোথায় 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 2H2 OH মাইনাস, ওই পাশে এসে দুটো একটা জল করে দেবে। 2OH মাইনাস, ঠিক আছে? এইবার যদি আমি চিন্তা করে দেখি যে এবার দেখ এখানে রিয়াকশনটাকে যদি একটু ভালো করে গোছাস, 4FeOH হোল 2 নিয়ে আমার কিছু মাথা ব্যথা নেই, প্লাস জল এদিকেই আছে, তাহলে 4টে জল হয়ে গেল, প্লাস O2, এর কোনো সমস্যা নেই। সমস্যা আছে এইদিকে 2টো H প্লাস আছে, এদিকে 4টে H প্লাস আছে, এই সব আলাদা করে লেখার দরকার নেই, আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে প্লাস 4H প্লাস এদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, 2 এর সাথে কেটে 2টো H প্লাস হবে, হুম, না সরি এ পাশে বেশি আছে, তাহলে এদিকে H প্লাস হবেই না, হ্যাঁ ওই পাশে নিয়ে যাই। হ্যাঁ FeOH হোল থ্রাইস প্লাস অফ 2H প্লাস প্লাস অফ 2OH মাইনাস, ঠিক আছে? এবার খেয়াল করে দেখ যে এই দুটো H প্লাস দুটো OH মাইনাস মিলে তুই দুটো জল লিখতে পারিস, তাই না? হ্যাঁ হুম, তাহলে দুটো জল যদি লিখিস, অলরেডি পাশে 4টে জল আছে, তার মানে কেটে কুটে গিয়ে তুই আলটিমেটলি লিখতে পারিস 2FeOH এই পাশে দুটো হোল 2 প্লাস দুটো H2O প্লাস O2, সেখান থেকে 4FeOH হোল 3, দেখ সব ব্যালেন্স হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, সব ব্যালেন্স হয়ে গেছে। তো এটা একবার আরেকবার ভেঙে করো না গো, Fe2 প্লাস এইভাবে করে। আচ্ছা, মানে দ্বিতীয়টা তো কিচ্ছু হতো না, অসুবিধা, শুধু প্রথমটা বদলাতো। প্রথমটা তখন আমাকে এটা নিয়ে করতে হতো, Fe+2 থেকে Fe+3, তাহলে এখানে একটা Fe দুদিকেই আছে, কোনো সমস্যা নেই, শুধু এবার চার্জ ব্যালেন্স করতে হবে আমাকে, এপাশে +2 আছে, হ্যাঁ Fe OH হোল 2টা যখন ভাঙতেন তখন Fe+2 আর OH মাইনাস করবো তো নাকি, মানে যখন আকারে ভাঙবো? হ্যাঁ হ্যাঁ, মানে FeOH হোল 2 এটা ভাঙবে হচ্ছে, সরি এটা ভাঙবে হচ্ছে Fe+2 প্লাস অফ 2H মাইনাস, 2H মানে তাহলে এইদিকেও তো এখন 3H মাইনাস মাইনাস করে, মানে ওইগুলো কি যেগুলো সেম সেম থাকে ওইগুলো কি ধরতে হয় না? ওটা দরকার নেই, হ্যাঁ এটা আমি বলতামই, বলেছি, সেটা হচ্ছে যে কোনো রেডক্স বিক্রিয়ায় যাদের জারণ স্তরের কোনো পরিবর্তন ঘটে না তাদেরকে বলা হয় স্পেকটেটর আয়ন বা দর্শক আয়ন। খেলা মাঠে স্টেডিয়ামে যে দর্শককে বলা হয় স্পেকটেটর, বলেছিলে। এরা হচ্ছে স্পেকটেটর আয়ন বা দর্শক আয়ন। আয়ন ইলেকট্রনের সময় আমরা চাইলে নাও করতে পারি, বাট যদি মনে হয় যে অনেক জিনিস হয়ে যাচ্ছে, এত জিনিস লিখবো না, চাইলে আমরা স্পেকটেটর আয়নগুলোকে বাদ দিয়ে লিখতে পারি, পরে ওগুলো এমনি অটোমেটিক্যালি মিলে যাবে। দর্শকায়নকে চেনার উপায় কি? ওই যে প্রথমে আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, ওই যে কত যাদের অক্সিডেশন স্টেট চেঞ্জ হয়নি, যাদের অক্সিডেশন স্টেট চেঞ্জ হয়নি, তো একবার আমরা তো একটুখানি কয়েকটাই জানি। হ্যাঁ হ্যাঁ একবার একটু বলে দাও ওইটা, যেটা যে ধরবো না মানে। মানে এই তো এটাই বলছিলাম, তো ধর এই রিয়াকশনটাই কি ছিল, আয়রন OH হোল 2 প্লাস O2, সেখান থেকে আয়রন OH, সরি মানে এখানে যেহেতু দুটোই OH আছে, দাঁড়া আমি একটা অন্য রিয়াকশন চুজ করি, কারণ এটা তোদের বুঝতে একটু অসুবিধা হলেও হতে পারে, বাট ওটা বুঝে যাওয়ার পর এটা বুঝতে কোনো সমস্যা হবে না। লেট মি সে, ধর এরকম একটা আছে H2C2O4, এটা তোদের প্র্যাকটিক্যালও এই রিয়াকশনটা করতে হয়, ঠিক আছে? প্লাস অফ MnO4, যেটা অক্সালিক অ্যাসিডের সঙ্গে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া, ঠিক আছে? এটা যাচ্ছে হচ্ছে Mn প্লাস, আর Mn প্লাস, MnO4 না MnO4 লিখতে চাইছি না, MnO4 হয় না, এটা
সাল ইয়েতে যাবে। আচ্ছা, এটা Mn +2 লিখি, +2 প্লাস অফ কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এই হচ্ছে আমার বিক্রিয়া অ্যাসিডিক মাধ্যমে। অফ CO2। ঠিক আছে, এই যা নেটওয়ার্ক কানেকশন লস বলছে কেন? না ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি চিন্তা করি যদি স্পেকটেটর আয়ন হিসেবে কাকে বাদ দিতে চাই। আরে এটাকে আবার কি সমস্যা হলো, দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ, এবার এটাকে যদি আমি ইয়ে করতে চাই তাহলে কি করা হয়, বেসিক্যালি চিন্তা করে দেখ যে H+, এখানেও H+, এ পাশে যদিও কিছু নেই, ঠিক আছে, এ পাশে H+ যদি আমি লিখতাম তাহলে লিখতাম, মানে H+টা এখানে মাথায় নেওয়ার দরকার নেই, কারণ মিডিয়ামটা অ্যাসিডিক মিডিয়ামে হচ্ছে প্রচুর H+ এমনিই থাকবে, ফলে এ জাস্ট মিডিয়ামের একটা পার্ট বাদ দে, থাকলো এইটা পড়ে। এই পটাশিয়াম প্লাস এও যখন এদিকে যাবে, ঠিক আছে, এও এখানে পটাশিয়াম প্লাস, অ্যাকচুয়ালি আমি মন থেকে বিক্রিয়াটা লিখলাম তো, ফলে এখানে পুরোটা লিখিনি ঠিক করে। যদি ঠিক করে লিখিস তাহলে তুই দেখতে পাবি যে এইখানে এই পটাশিয়াম প্লাসটা এখানে যখন যাবে সেও পটাশিয়াম প্লাস হিসেবেই থাকবে, H+টা H+ হিসেবেই থাকবে, ফলে ওভারঅল রেডক্স বিক্রিয়ায় এদের অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জ হচ্ছে না। বা ধর ওই অক্সিজেনটা দিয়ে ভালো বোঝা যাবে, এইখানে অক্সিজেনটা -2, এইখানেও অক্সিজেনটা -2, আর এইখানেও অক্সিজেনটা -2, ফলে থ্রু আউট দ্য রিয়াকশন অক্সিজেনের কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, কিন্তু আমি এখানে অক্সিজেনকে বাদ দিতে পারবো না কেন, কারণ এটা আয়নিক মানে আয়ন হিসাবে আবদ্ধ নেই, হ্যাঁ, কোভ্যালেন্ট বন্ড হিসেবে আবদ্ধ আছে, বাদ দিতে পারবো না। ফলে স্পেকটেটর আয়ন তুই বাদ দিবি কি দিবি না এটা কমপ্লিটলি তোর ব্যাপার। যদি আয়ন হিসাবে ভাগ করে বাদ দেওয়া যায় দিয়ে দিবি, কোনো অসুবিধা নেই। শুধু খেয়াল রাখবি যে তাদের আবার অক্সিডেশন স্টেট যেন চেঞ্জ না হয়। ঠিক আছে, মানে যদি কারো অক্সিডেশন স্টেট চেঞ্জ হয়ে থাকে তাহলে সে কিন্তু স্পেকটেটর নয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, তো একটা একটু বলছে এক্সাম্পল আটকে চিন্তুনি করবে। কিসের এক্সাম্পল? Al প্লাস NaOH। ওকে, Al প্লাস NaOH প্লাস H2O ঠিক মিডিয়ামটা শেখালে না? প্লাস H2, এটাতে হবে যে NaAlO2 NaAlO2 প্লাস H2 প্লাস জল, তাই তো? মানে দুদিকে জল লেখার কোনো মানে নেই, শুধু H2। আচ্ছা H2 এইটা, তাই তো? চিন্তা করি যদি আমাকে বাদ দিতে হয় তাহলে অ্যালুমিনিয়াম এখানে 0, এখানে অ্যালুমিনিয়াম কিছু একটা হবে, অ্যাটলিস্ট 0 নয় ফর শিওর, তার মানে অ্যালুমিনিয়াম স্পেকটেটর নয়। আচ্ছা, সোডিয়াম এখানে প্লাস, এখানেও সোডিয়াম প্লাস, তার মানে সোডিয়াম স্পেকটেটর। এটা কি করে বলতে দুটো সেম হবে? কোনটা এই যদি Na প্লাস আর OH মাইনাসে ভাঙছে, আর ওটাও Na প্লাস আর Al2 Al2 মাইনাসে ভাঙছে, তাই জন্য হ্যাঁ Na একদম প্লাস দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম। সো সোডিয়াম ইজ স্পেকটেটর আয়ন, সোডিয়াম ইজ স্পেকটেটর আয়ন এই দুটোর ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা তারপরে আসি অক্সিজেন। অক্সিজেন এখানে আছে -2 হিসাবে, এখানে আছে -2 হিসাবে, এখানেও আছে -2 হিসাবে, তাহলে অক্সিজেন ও স্পেকটেটর আয়ন যদি বাদ দেওয়া যায় দেব। ঠিক আছে, এই অক্সিজেনও। এবার রইল হাইড্রোজেন। হাইড্রোজেন এখানে কত, জলে হাইড্রোজেন হচ্ছে +1, আর এখানে হাইড্রোজেন কত 0, তার মানে হাইড্রোজেন স্পেকটেটর আয়ন নয়। তাহলে রইল বাকি কি, তাহলে রিয়াকশনটাকে যদি আমাকে আয়নে ভেঙে ভেঙে লিখতে হয় আমি সিম্পল লিখবো অ্যালুমিনিয়াম প্লাস লেটস সে OH মাইনাস ইজ ইকুয়াল টু, আর কিছু লেখার দরকারই নেই, দেখ হাইড্রোজেনটা হয়েছে, সোডিয়ামটাকেও বাদ দিয়ে দিয়েছি, OH মাইনাস সেটা আমাকে দেবে AlO2 মাইনাস প্লাস H2। এইটা হচ্ছে আমার একদম ল্যাংটো আনব্যালেন্সড ইকুয়েশন। ঠিক আছে, আপত্তি আছে কোনো? ওখানে কোন না। অক্সিজেনটাকে বাদ দিলে ওই যে H2O? যে কোনো একটাকে বাদ দিতে, আমি H2 টাকে বাদ দিয়েছি কারণ আমরা H2 এমনি দরকার পড়লে পরে H2 এর কাছেই স্মরণ হয়, আগে থেকে H2 কে নিয়ে চলার কোনো মানে নেই। ঠিক আছে, তো H2O NaOH এর OH মাইনাস যে কোনো একটাকে রাখতে পারিস, কারণ আলটিমেটলি
এইখানেও এইচ হচ্ছে +1, এখানেও এইচ হচ্ছে +1, আর এখানে এইচ আচ্ছা হচ্ছে 0, ঠিক আছে? না, ওই 3টে অক্সিজেনের মধ্যে আমি যে কোনো থেকে একটা অক্সিজেনকে বাদ দিতে পারি। অক্সিজেন সবাইকে বাদ দিতে পারি, কিন্তু বাদ দিতে পারছি না কেন? কারণ এই OH থেকে অক্সিজেনকে আলাদা করে বাদ দেওয়াটা মুশকিল, ঠিক আছে? ওই জন্য আমি অক্সিজেনটাকে নিয়ে চলছি, বা এই AlO2 ক্ষেত্রে অক্সিজেনটাকে বাদ দেওয়া মুশকিল। হ্যাঁ, না, আমি আয়ন যদি হিসাব আমি নেই, ওটাকে লিখেই করতাম তাহলে অসুবিধা হতো? কিছুই অসুবিধা হতো না, মানে কিছুই অসুবিধা হতো না। কিন্তু আমি কেন মানে স্পেকটেটর আয়ন হিসেবে বাদ দেওয়ার কারণটাই তো এটা, যে আমি রিঅ্যাকশনটাকে লেস ক্লামজি করতে চাইছি, ঠিক আছে? আর সেখানে আমি একটা জারণ বিজারণ করছি, মানে মানে এ পাশে একটা জারক দ্রব্য থাকবে, ওপাশে একটা জারক দ্রব্য থাকবে, এ পাশে একটা বিজারক দ্রব্য থাকবে, ওপাশে একটা বিজারক দ্রব্য থাকবে। ফলে 4টে স্পিসিস হওয়া মানে হচ্ছে সবচেয়ে প্রিমিটিভ ফর্ম। ফলে আমি যদি সেখানে পৌঁছতেই পারি, তাহলে আমি কেন আবার ইয়ে করতে যাব, আরো কয়েকটা জিনিসকে ক্যারি করতে যাব? দরকার নেই আমার। হ্যাঁ, তুই এটা বলতে পারিস আমি কেন OH না লিখে জল লিখতে পারতাম? হ্যাঁ, লিখতে পারতাম, কোনো অসুবিধা নেই। শুধু খেয়াল রাখতে হতো মিডিয়ামে NaOH ব্যবহার হয়েছে, মানে এটা বেসিক মিডিয়ামে করতে হবে আমাকে, ঠিক আছে? বোঝা গেল? আর যদি হচ্ছে আচ্ছা, এটা আমি বেসিক যেহেতু এনে ওয়েস্ট, হয়েছে ও তাই জন্য। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মানে কিছু রিয়াকশনের ক্ষেত্রে তোকে বলে দেবে, আর কিছু রিয়াকশনের ক্ষেত্রে তোকে বুঝতে হতে পারে যে এটা কি মিডিয়াম। আচ্ছা, এনে হয়েছে আছে মানে তো আমাকে বেসিক বুঝে নিতে হবে। হুম, আর কোনো কোয়ারি? না। আচ্ছা, এবার এটা যদি আমাকে করতে হয়, সিম্পল, Al থেকে AlO2 মাইনাস হচ্ছে, তাহলে দুটো অক্সিজেন আমার দরকার পড়েছে। মিডিয়ামটা বেসিক, তার মানে আমি OH মাইনাস আনতে পারি আর জল আনতে পারি, ঠিক আছে? তাহলে অক্সিজেন আনার জন্য আমি কি লিখতে পারি? এই ধরুন বেসিক মিডিয়ামটা অনেকেরই একটু ট্রিকি লাগে, ঠিক আছে? বলতে কি আমার দুটো অক্সিজেন লাগবে, তাহলে অক্সিজেন আনার জন্য কি করতে হবে? এইদিকে হচ্ছে দুটো ওই H2O দুটো করবো আর ওয়েস্ট আনবো। 4টে 4OH মাইনাস করবো। আচ্ছা, এদিকে দুটো H2O করলাম, এদিকে 4টে OH মাইনাস করলাম। না, এই উল্টো দিকে করি, উল্টো AlO2 এর উল্টো। দিকে হচ্ছে দুটো H2O করবো, 2H2O। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে সোজা কথায় আমি এটাকে আনতে চাইছি হচ্ছে OH হিসাবে। OH আমাকে অক্সিজেনের সাপ্লাইটা দেবে, কিন্তু আমাকে H, মানে যদি লজিক্যালি ভাবি কি করছি আমি, না তোরা যেটা করছিস ঠিকই করছিস, এক ভুল করছিস না। বাই ইনটিউশন করতে করতে ওটা চলে এসছে, ভালো, সেটা কাজে লাগবে। কিন্তু আমি যদি বাই লজিক আমাকে ভাবতে হয়, যেমন আমরা ভাগ করার সময় কি ভাবি অ্যাকচুয়ালি ভাগটা কি করছি কিভাবে, বা লসাগু করার সময় কি ভাবি না, ভাই বোনকে আরামসে শিখিয়ে দিই, কিন্তু ভেবে বলতে পারলে আরো ভালো, তাতে যাকে শেখাচ্ছিস তার কনসেপ্ট ক্লিয়ার হয়। এখানে হচ্ছে যে দুটো অক্সিজেন দরকার, আমি আগে একটাকে নিয়ে করি। একটা অক্সিজেন দরকার আমার, ধর, তাহলে এই একটা অক্সিজেনের জন্য আমি OH আনতে পারি, কিন্তু তাতে সমস্যা হচ্ছে অক্সিজেনের ঝামেলা মিটিয়ে যাবে, মাঝখানে একটা হাইড্রোজেন একা পড়ে থাকবে, আমি H+ লিখতে পারবো না বেসিক মিডিয়ামের রিয়াকশনে, দ্যাটস নট অ্যালাউড। তাহলে আমাকে কি করতে পারি? তাহলে এই হাইড্রোজেনটাকে ম্যানেজ করার জন্য আমি আরেকটা OH নিয়ে আসতে পারি, আর এই পুরোটা মিলে আমি একটা জল লিখে দিতে পারি, জল তো অ্যালাউ। তার মানে একটা অক্সিজেনকে ম্যানেজ করার জন্য আমাকে দুটো OH আনতে হবে, তাহলে দুটো অক্সিজেনকে ম্যানেজ করার জন্য আমাকে 4টে OH আনতে হবে, আর তার বদলে এখানে আমি দুটো জল লিখে দেবো। দেখ, সমস্যা আছে কোনো? না। আরেকবার কি বললে? আমি বললাম যে আমার দুটো অক্সিজেন দরকার ছিল, ফরগেট অ্যাবাউট দুটো, আমি একটা অক্সিজেন নিয়ে চিন্তা করি, আমার একটা অক্সিজেন দরকার। তাহলে অক্সিজেন আমি বেসিক মিডিয়ামে কোথা থেকে পেতে পারি? OH মাইনাস থেকে পেতে পারি, আর জল থেকে পেতে পারি। যদি জল থেকে অক্সিজেন পাওয়ার চেষ্টা করি, দুটো H+ ফ্যা করে ঘুরে বেড়াবে, ওদেরকে আবার ম্যানেজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওটা দেখছি, যদি উপায় না থাকে ওটাই করতে হবে, তখন দেখছি। OH মাইনাসটা দেখি, OH মাইনাসের ক্ষেত্রে অক্সিজেনের ঝামেলা মিটলো, কিন্তু একটা H+ ফ্যা করে ঘুরছে। এবার আমি যদি ভাবি যে ওই H+টাকে চাইলে আমি আরেকটা OH মাইনাস নিয়ে এসে ওই H+ প্লাস OH মাইনাস মিলে একটা জল করে নিতে পারি। হ্যাঁ, তাহলে আমি একটা অক্সিজেন পাওয়ার জন্য আমাকে দুটো OH মাইনাস নিয়ে আসতে হবে, যে দুটো OH মাইনাসের একটা অক্সিজেন আমাকে অক্সিজেনের চাহিদাটা মেটাবে, আর ওর যে H+টা পড়ে থাকলো সেটা ওই OH এর সাথে কম্বাইন করে জল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে একটা অক্সিজেনের দুটো OH লাগে, দুটো অক্সিজেনের জন্য 4টে OH লাগবে, তাহলে 4টে OH থেকে দুটো অক্সিজেন এখানে লাগবে, দুটো আচ্ছা, অক্সিজেন হ্যাঁ। এখানে লাগবে, আর দুটো অক্সিজেন ফাউ পড়ে থাকবে, আর দুটো H+ ফাউ পড়ে থাকবে, সবটা মিলিয়ে দুটো জল। ঠিক আছে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এবার আমাকে চার্জ ব্যালেন্স করতে হবে। চার্জ ব্যালেন্স করাটা খুবই ইজি। আমার এই পাশে 4টে মাইনাস আছে, ও পাশে একটা মাইনাস আছে, তাহলে এই পাশে 3টে মাইনাস বেশি আছে, দিয়ে 3টে ইলেকট্রন বিয়োগ করে -3 ইলেকট্রন। ঠিক আছে, হয়ে গেল মানে আমার এটা এটা। জারণ হলো।
এটা জারণ হলো, তাই তো? অ্যালুমিনিয়াম 0 থেকে অ্যালুমিনিয়াম +3 তে হ্যাঁ। যাচ্ছে, এটা জারণই হবে, ঠিক আছে। এবার আসি পরেরটা। পরেরটা কি ছিল? OH মাইনাস থেকে নাকি তার থেকে কি হচ্ছে, কোথায় গেল? এই যে OH মাইনাস থেকে হাইড্রোজেন হচ্ছে। সো OH মাইনাস থেকে হাইড্রোজেন গ্যাস হচ্ছে। প্রথম তো দুটো হাইড্রোজেন দরকার, দিয়ে 2 গুণ করে। এবার এইদিকে দুটো অক্সিজেন বেশি হয়েছে, তো দুটো অক্সিজেন বেশি হয়েছে, এটাকে ম্যানেজ করার উপায় কি? একটা উপায় ছিল H+ আনতে পারলে খুব ভালো হতো। অক্সিজেনের সাথে যতগুলো অক্সিজেন ছিল, দুটো করে H+ আনতাম, তাহলে সিম্পল ওদিকে জল করে লিখে দিতাম। কিন্তু এখানে H+ আনতে পারবো না, OH মাইনাস এসে লাভ নেই, কারণ তারপর আমি কি লিখবো? ডবল O2H লিখবো না, সে তো লেখা যাবে না। কিন্তু আমি জল আনতে পারি, যদি একটা অক্সিজেনের সাথে আরেকটা জল অ্যাড করি, তাহলে দেখেন সিম্পল দুটো OH মাইনাস লিখতে পারি, তাই তো? হ্যাঁ তাহলে আমি এখানে আমাকে দুটো অক্সিজেন ম্যানেজ করতে হবে, তার জন্য আমি 4টে জল আনবো, হ্যাঁ সরি দুটো জল আনবো, দুটো জল আনবো। দুটো জল, দুটো এই জলের পাশে জন্য হচ্ছে এখানে এখানে 4টে OH মাইনাস লিখবো, H মাইনাস। তাই তো হবে নাকি? H2, হ্যাঁ তাই তো হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক তাই আছে। তো। এবার তাহলে আমি যদি ব্যালেন্স আয়ন ব্যালেন্স করতে চাই, তাহলে এপাশে দুটো মাইনাস আছে, ওদিকে 4টে মাইনাস আছে, মাইনাস তাহলে আমার +2 এদিকে +2 ইলেকট্রন ইলেকট্রন। 3 আর এবার 2 3 লসাগু করলে 6 হয়, 3 হয়। দিয়ে 6 কে ভাগ করলে 2 হয়, তাহলে কি 2 দিয়ে গুণ করবো কি 3 দিয়ে গুণ করবো? তাহলে এটা কেটে যাবে, পড়ে থাকলো কি 2 অ্যালুমিনিয়াম +8 OH মাইনাস +6 OH মাইনাস +6 জল ইজ ইকুয়াল টু 2 AlO2 প্লাস 4টে জল প্লাস 3টে হাইড্রোজেন। হ্যাঁ কি? ও সরি মাইনাস, হ্যাঁ। 3 4 12টা OH মাইনাস। এবার একটুখানি গুছিয়ে টুছিয়ে নি, এপাশে 8 6 14টা OH আছে, এপাশে 12টা OH আছে, তাহলে ওদিকে লেখার কোনো মানে নেই, এদিকে দুটো লিখে দিলে মিটে গেল। তাহলে 2 অ্যালুমিনিয়াম প্লাস দুটো OH মাইনাস প্লাস অফ, এদিকে 6টা জল আছে, ওদিকে 4টে জল আছে, তাহলে এদিকে দুটো জল লিখে দিলেই হয়ে গেল, ইজ ইকুয়াল টু 2 AlO2 মাইনাস প্লাস অফ 3H2। ঠিক আছে? এবার যদি কেউ বলে যে না, আমাকে স্পেকটেড আয়ন গুলো ফিরিয়ে দাও, তাহলে আমি ঠিক আছে, ফিরাতে হবে তো। আমি কি কি বাদ দিয়েছিলাম? সোডিয়ামকে বাদ দিয়েছিলাম, তাই তো? সোডিয়ামকে বাদ দিয়েছিলাম, আর তো কাউকে এফেক্টিভলি কাউকে বাদ দিইনি সেরকম। কোথায় গেল? হ্যাঁ, শুধু সোডিয়ামকেই বাদ দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, H2O কে বাদ দিলাম না? H2O কে, মানে H2O তো এমনি চলে এসছে, এই যে H2O তো চলেই এসছে, ও চলে এসছে, শুধু সোডিয়ামকে আমাকে ফিরিয়ে দিতে হবে। উত্তর সোজা, যে তুমি যে বাবা এই OH মাইনাসটা লিখেছো, তো বাজারে তো OH মাইনাস কিনতে পাওয়া যায় না, বাজারে কোনো আয়ন কিনতে পাওয়া যায় না, তাহলে এই OH মাইনাসটা কোথা থেকে এসছে? আমি বলবো সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে এসছে। 2 অ্যালুমিনিয়াম প্লাস 2 NaOH করতে হবে, তাই তো? 2 NaOH হবে। তাহলে এদিকে দুটো সোডিয়াম হলো, তাহলে ওদিকেও দুটো সোডিয়াম আমাকে ফিরিয়ে দিতে হবে, 2Na2 প্লাস 3H2। আর যখন আমি ধরুন এরকম একটা রিয়াকশন করছি, যে আমি হাইড্রোজেনটাকে ব্যালেন্স করছি, কিন্তু সেই যৌগটা নিয়েছি সেইটা হচ্ছে নিজস্ব তার হাইড্রোজেন রয়েছে, তার জন্য সে ব্যালেন্স হচ্ছে না, সেক্ষেত্রে কি করবো? কিছু যায় আসে না, মানে কিচ্ছু যায় আসে না, কারণ যেমন অ্যাজ NH3 লং এর অ্যাজ ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখেছিলাম, মনে নেই আমার ঠিক ওটা, NH4OH থেকে যখন NH3 হচ্ছে। কিচ্ছু ওষুধে যায় আসে না, এখানে আমি বলছি তো। জল যদি ছিল শোন, যেটা মাইনাস করনি, আই গেস। হ্যাঁ হ্যাঁ, কি? ওখানে 4টে জল ছিল যেটা মাইনাস করনি, তাহলে 2H2 চলে আসে। ও মাইনাসটা করে লিখিনি না, মুখে বলেছি, সরি। থ্যাংক ইউ, ভালো নোটিস করেছিস। আরে মোচ রে, 2। তাহলে পুরোটাই তো সেম চলে আসছে। সেম মানে কিসের সেম? কোথাকার সেম? ও সরি, কিছু আসবে না, না টুকু। দেখতে পাচ্ছি না। ইয়াপ। সো এই হচ্ছে ব্যাপার। মানে তুই যেটা বলছিলি, কি নাম তোর? জয়া। বেসিক্যালি দেখবি যে কাদের অক্সিডেশন স্টেট চেঞ্জ হচ্ছে, তারাই তোর কাজের জিনিস। বাকিদের তুই যখন ইচ্ছা রাখতে পারিস, ফেলতে পারিস, যা কিছু করতে বাদ পারিস। দিতে পারি, বাদ ঠিক আছে? দিতে পারি। হুম। ওকে। ঠিক আছে। আচ্ছা, ওই নিউট্রালটার ক্ষেত্রে কে কে যেন বলছিলি যে নিউট্রালটা বেসিক ভাবে করে দেখাতে হবে, হবে আর নাকি হয়ে যাবে? হ্যাঁ তাহলে ট্রাই করি একবার নিজে। আচ্ছা, মানে এখনই ট্রাই করবি নাকি?
দাদা আর ফোনে চার্জ নেই। হ্যাঁ মানে আমি সেটাই ভাবছিলাম যে 12:15 অব্দি পড়ার কথা ছিল, আমরা প্রায় 1 ঘন্টা এক্সট্রা পড়ে ঠিক ফেলেছি, আছে, তাতে তাহলে আমার কালকে কোনো অসুবিধা কালকে নেই। আমি শোনো, কালকে আমি জারণ সংখ্যা পদ্ধতি, তুমি তো একটা করে দিলে অ্যাসিডিক মিডিয়ামে, বেসিক মিডিয়াম আর জারণ সংখ্যা পদ্ধতিটা ট্রাই করছি, না পারলে তোমাকে জানাবো কালকে সকালে। ঠিক আছে, জারণ সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমি যদি ছক করে তোকে মানে জাস্ট কি পয়েন্টটা বলে দিই, জারণ সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে তোর রিয়াকশনটা এই যে আমরা এখানে করছিলাম না, কোথায় গেল, এই অ্যালুমিনিয়ামের এই এক্সাম্পলটা দিয়ে করি, যে বেসিক্যালি এখানে আগে হিসাব করে নিতে হবে যে অ্যালুমিনিয়াম এখানে 3 ইউনিট অক্সিডেশন হচ্ছে, আর এখানে হাইড্রোজেনটা কত 1 ইউনিট, -1 ইউনিট প্লাস 1 ইউনিট, এক 1 ইউনিট বিজারিত হচ্ছে, ঠিক আছে, সরি জারিত, না হ্যাঁ বিজারিত হচ্ছে। তো এবার আমি কি করব, তাহলে বেসিক্যালি এবার অ্যালুমিনিয়ামের না জারিত হচ্ছে, হাইড্রোজেন বিজারিত হচ্ছে, অ্যালুমিনিয়াম জারিত হচ্ছে, ঠিক আছে। জারিত হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ তাহলে এর 3 ইউনিট, এর 1 ইউনিট, তাহলে সিম্পল unit, একে মানে 3 দিয়ে গুণ করব, একে 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করবো। ওই গুণ তো, করার তাড়াতাড়ি পর একসাথে এবার করে আমি দিই। ওই জল টল দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবো। এখানটাতেই আমার একটু বুজরুকি মনে হয় যে ভাই পরে তুমি জল দিয়ে ম্যানেজ করে যখন, তাহলে তুমি বাচ্চাদের নিয়মেই করো যে আমি প্রত্যেকটা স্পিসিসকে ইন্ডিভিজুয়ালি ম্যানেজ করবো, তাহলে আবার এত রেডক্স দিয়ে ভাগ করা কি আছে, ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, তো বোঝা গেল আজকে মোটামুটি। হ্যাঁ। ওকে, ওই কি নাম তোর, প্রত্যুষ, হ্যাঁ স্যার, তোর হ্যাঁ কেমন স্যার, লাগলো? ভালো ভালো। ঠিক আছে, আমার নাম্বার একটুখানি রেখে দেবে, তোর নাম্বার রেখে দেবো, মানে তোমার যখন ক্লাস টাস হবে তখন। আচ্ছা। মানে তুই আমার নাম্বার রেখে ইয়ে করিস না, মানে মানে আমাকে অ্যাড করে না যদি আমার গ্রুপ টুপ থাকে, মানে আগে মানে থেকে আমাদের ক্লাস হতো বলতে আমি তো ওদের স্কুলেও পড়াই, তো আমি ওদের বলেছিলাম কোনো অসুবিধা হলে আমাকে বলিস হ্যান ত্যান। তো আমার এক বন্ধুর ভাই, সে আমার কাছে পড়া শুরু করেছে অনলাইনই, তো ওদেরকেও ঢুকিয়ে নিয়েছিলাম, ওরা প্রথম দিকে তুমি কি খুব রাত্রেবেলায় পড়াবে? হ্যাঁ হ্যাঁ, রাত্রেবেলায় পড়াবে? রাত্রেবেলা একটা প্রবলেম হয়। মানে এটা আবার ম্যান টু ম্যান ভ্যারি করে না, আমার রাত্রিরে কোনো অসুবিধা নেই, আমি প্রতিদিন রাত্রি 4:30 অব্দি পড়াশোনা করি, ফলে রাত্রে না, দিনের বেলা হলে ভালো হয়। আমরা দিনের বেলায় পড়ি, আমরা এখন দিনের বেলায় পড়ি। ম্যানেজ হচ্ছিল না, আমি সেটা ছেড়ে দিয়েছি, মানে বছর পুরোটা কমপ্লিট হয়েছে তারপরে আমাকে ছাড়তে হচ্ছে। আমি দিনের বেলায় পড়াই এখন, মানে লাস্ট 2-3 মাস ধরে তো দিনের বেলায় পড়ি। শুনলাম যে দিনের বেলা হচ্ছে ক্লাস। চন্দ্রিমা নিজেও এই ক্লাস করে না, ঠিক আছে, বলে চন্দ্রিমা